পুলিন বক্সী, এই পুলিন বক্সী আপনি আসলে কেন, পুলিন বক্সীটা কে আসলে? ধর হুম। আমার যে পঠন পাঠন এই পঠন পাঠনের সাথে শুধু লিটারেচার যুক্ত না, এর সাথে যুক্ত আছে থিওলজি, এর সাথে যুক্ত আছে মিস্টিসিজম, এর আচ্ছা। সাথে যুক্ত আছে দর্শন, ফিলোসফি। এখন অ্যাজ এ হোল এই জিনিসগুলোর মধ্যে অনেক কন্ট্রাডিক্টরি, পলিটিক্যাল কন্ট্রাডিক্টরি, থিওলজিক্যাল কন্ট্রাডিক্টরি নানা বিষয় আশায় থাকে এই বিষয়, এই জিনিসগুলো মানে বুদ্ধিভিত্তিক চর্চা যেটা থাকে আর কি। আচ্ছা, আচ্ছা। তো সেহেতু ইভেন রাজনৈতিক যে ইডিওলজি, আমার ব্যক্তিগত যে ইডিওলজি অলওয়েজ মানে জালিম থেকে দূরে থাকতে হবে, মজলুমের কাছে যাইতে হবে। এখন মজলুমের কাছে যাইতে গেলে তখন হয় কি, মজলুমের কথা বলতে গেলে তখন হয় কি যে জালিমরা হুম। বা জালিমের যারা সাপোর্টাররা তারা এই জিনিসগুলোকে খুব ভালোভাবে নেয় না। দ্যাট ইজ হয় এই সব কিছু চিন্তা করে আবার আমার ফেসবুক যে আইডি, সেখানে আমার ক্যাম্পাসের ভাই ব্রাদার আছে, ছোটো ভাই বড় ভাইয়েরা আছে, আমার পরিবারের লোকজন আছে। তখন আমাকে চিন্তা করতে হয়েছে যে না, আমাকে একটা টেকেন নেম নিতে হবে, যেটা অনেকেই করে। হুম। আমি সেই জায়গা থেকে এই নামটা বাছাই করি। এখন হয়তো তুই বলতে পারিস যে ভাই এই নাম আপনি কোথায় পেলেন, হুম। তাই না? নামের উৎসটা কোথায়? নামের উৎসটা কোথায় এটা তুই হ্যাঁ। হয়তো বলতে পারিস। সেটা হলো মণি সিংয়ের জীবন সংগ্রাম নামক একটা বই আছে, হ্যাঁ, মণি সিংয়ের, কমরেড মণি সিং। তো উনার বইয়ের মধ্যে একটা আন্দোলনের কথা আছে, সেটা হলো সৈয়দপুরে হয়েছিল রেল শ্রমিকদের, সেটা সম্ভবত 46 সালের দিকে। আচ্ছা। তো ওই সময় 6 জন শ্রমিক মারা যান পুলিশের গুলিতে, ব্রিটিশ পুলিশের বা গুলিতে আর কি মারা যায়। তখনও ওকে। 47 হয় নাই, হুম। পার্টিশন হয় নাই। তো ওই জায়গায় যে 6 জন মারা যায় তার মধ্যে একজনের নাম ছিল হলো পুলিন বক্সী। আচ্ছা ভাই, আমাদের যে বাংলাদেশের রাজনীতি যে এত অস্থিতিশীল ফ্রম দ্য ভেরি বিগিনিং, এইটার পিছনে ধরেন যে বহির্শক্তির তো অনেক প্রভাব আছে। এখন আমাদেরকে সবচেয়ে বেশি অস্থিতিশীল করে রাখছে কারা? এবং মানে সেই তাদের আসলে যদি তারা ওই রকম অস্থিতিশীল করার মতো মোটিভ নিয়ে আমাদের দেশে সক্রিয় না হইতো, তাহলে কি আমরা আরো একটু সুস্থ হইতে পারতাম? আমাদের দেশের মানে 71-এর পর থেকে, তুই বলতেছিস যে 71-এর পর থেকে আমাদের দেশের এই যে কখনোই পুরোপুরি আমাদের দেশটা স্থির হয় না, হুম। স্থির হয় না। এটার সাথে বহিঃশক্তির কোনো যোগাযোগ আছে কি না, বা আমাদের মানে সব মিলিয়ে আর কি এটা কেন হয় না, এরকম একটা প্রশ্ন করলে, হুম। রাইট? এখানে আসলে দুই ধরনের ভাবনা নিয়ে আলাপ করার জায়গা আছে। একটা হলো যে মানে যেটাকে অনেকটা বলা যায় ট্রেডিশনাল আলাপ, বা বলা যায় যে এখানকার ট্রেডিশনাল আলাপ না বলে বলা যায় যে এখানকার অন্টোলজির আলাপ। হুম। এটা হুম। যেমন একটা করা যায়, যেটাকে ফিলোসফিক্যাল আলাপ বলতে পারি আমি। হুম। আরেকটা আলাপ করা যায় যে অ্যাজ এ হোল, আমরা যেটা সাধারণত মানে কি বলে বস্তুবাদী আলাপ, বা যেটা আমরা দেখি তার উপর বেস করে আলাপ। দুই ধরনের আলাপ করা যায়। 71 থেকে শুরু, এই জায়গাটা আমি ধরবো না। ওকে। ধর যে লোকটা মারা গেছে 68 সালে, তার কাছে তো নিশ্চয়ই বাংলাদেশ নামক কোনো শব্দ ছিল না, ছিল কি? না। ছিল না। তার কাছে পাকিস্তান নামক শব্দ ছিল। অথবা যে লোকটা 47-এর কথার কথা সেপ্টেম্বরে মারা গেছে, হুম। তার কাছে তো পাকিস্তান নামক বা ভারত নামক ওই অর্থে কোনো দেশ ছিল না, ছিল কি? না, ছিল না। বাংলাদেশের ভূখণ্ড নিয়ে আমরা বলতেছি কথা। হ্যাঁ, কথা হচ্ছে যে এই ভূখণ্ড, হুম। ভূখণ্ড নিয়ে কথা হচ্ছে। তো এর সাথে যুক্ত আছে আসামের একটা পোরশন, এর সাথে যুক্ত আছে ত্রিপুরার একটা পোরশন, তাই হুম। না? এর সাথে আছে আরাকানের একটা পোরশন যুক্ত আছে। এটা যেটা যে দীনেশ চন্দ্র সেন বলছে বৃহৎবঙ্গ। হুম। যদি আমরা বৃহৎবঙ্গের হিসেবে আসি, তো আমাদের এখানে সবচেয়ে বড় জায়গাটা হলো এখানকার মানুষ কখনো পলিটিকো না। পলিটিকো, এটা অ্যারিস্টটলের একটা শব্দ, মানে অ্যারিস্টটলের বয়ান করা একটা শব্দ, পলিটিকো। আচ্ছা। পলিটিকো কোন অর্থে, সেটা একটু বোঝা দরকার আছে। অবশ্যই। পলিটিকো কোন অর্থে, কি বলে, অ্যারিস্টটল মানে সক্রেটিস, প্লেটো, বা সক্রেটিস শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটলরা যখন এই বিষয়ক আলাপ দিচ্ছে, তখন তাদের আলাপ গ্রিসে আছে, কিন্তু সেটা শুধুমাত্র এথেন্স কেন্দ্রিক। তার পাশেই যে আর যে শহরগুলো, সেই শহরগুলো কেন্দ্রিক সে আলাপটা করতেছে না। আচ্ছা। কেন করতেছে না? কারণ হচ্ছে মানে আমার 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 ভাবনা মতে, কারণ এথেন্সের বাইরে যে শহরগুলো আছে সেই শহরগুলোর লোকরা আহ, ক্ষমতার সাথে যুক্ত না, স্থানিক বা গ্রিসের ক্ষমতার সাথে যুক্ত না, আচ্ছা। তারা দূরের। হুম। হুম।
তারা হচ্ছে দূরে। রাজধানীতে নাই তারা। তারা রাজধানীতে নেই এবং রাজধানীর কোনো ডায়লগের সাথে যুক্ত না। হুম। অর্থাৎ ওই লোকগুলোকেই অ্যারিস্টটল বলতে আছেন পলিটিকো, যারা কিনা ক্ষমতার সাথে যুক্ত অথবা ক্ষমতা তৈরি করার ডায়লগের সাথে যুক্ত। আমি বুঝাইতে পারিনি বোধহয়। বুঝছি ভাই। ক্ষমতা উৎপাদনের যে ডায়লগ বা ক্ষমতা উৎপাদনের যে ন্যারেটিভ বা যে নর্মস, সেই নর্মসগুলোর সাথে যারা যুক্ত তাদেরকে উনি বলতেছেন পলিটিকো। আচ্ছা, ওকে। কেমন? কিন্তু আমাদের এখানকার লোকরা এই পলিটিকো না। আমি একটা উদাহরণ দিই ভাইয়া তোমাকে। হ্যাঁ। ধরো, হাত মে বিড়ি মুমে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। এই ডায়লগটা কিন্তু খুব প্রচলিত ছিল 47-এ। আচ্ছা। এই ডায়লগ শেখ মুজিবও দিছে, আবুল হাসিমও দিছে, তোমার কি বলে ইয়ারাও দিছে, কি বলে ভাসানীরাও দিছে, তাজউদ্দিনরাও দিছে, নজরুল ইসলামরাও দিছে, কমরুদ্দিন আহমদরাও দিছে। সবাই এই ডায়লগ দিছে, কিন্তু হাত মে বিড়ি মুমে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। কিন্তু এই ডায়লগটা আলটিমেটলি এই শ্রেণীর না। হাতে বিড়ি থাকে কার, আর মুমে পান থাকে কার? সমাজের এলিট সোসাইটির কিন্তু ভাই থাকে না। না। থাকে কি? হুম। এই হাতে বিড়ি আর মুমে পান থেকে আসছে চায়ের দোকানদার, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, কি বেশ্যাখানার যে দালাল তার কাছে, ওই কি বলে সিনেমা হলের টিকিট টিকিট বিক্রেতা। বিক্রেতা, ফুটপাতের দোকানদার, তাদের হাতে থাকে বিড়ি আর মুমে থাকে পান। বুঝো আমার কথা? হুম। অর্থাৎ এই ডায়লগটা হলো হাত মে বিড়ি মুমে পান, এটা হলো গণমানুষের ডায়লগ, ওকে। গণের ডায়লগ, ম্যাস পিপলের ডায়লগ। হুম হুম হুম। কেমন? এখন এই ম্যাস পিপল 47 সান ছিল, বুঝো? এই ম্যাস পিপল কিন্তু 47 সান ছিল। হুম। হাত মে বিড়ি মুমে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। এই সেম ডায়লগ এখানকার নমশূদ্ররাও দিছে। নমশূদ্র তো কখনোই চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় এরা না। হুম। নমশূদ্ররা তো হচ্ছে হিন্দুদের মধ্যে সবচেয়ে শিডিউল কাস্ট, মানে সবচেয়ে নিচের। এদের কোনো ক্ষমতাই নেই ওই ব্যবসা বাণিজ্য করার, এই কি বলে কলকাতায় গিয়ে মাতবাড়ি করার, ইভেন ঢাকা শহরে এসে শাহাদের সাথে মাতবাড়ি করার এই সুযোগ তো নাই। মানে এরা হলো ম্যাস পিপল। এদের স্লোগান ছিল এইটা, হাত মে বিড়ি মুমে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। শুধু এরা না, এই দেশের সকল ম্যাস পিপলের ডায়লগ ছিল এটা। 47 হইল। এরপরে আমরা যে শাসন ব্যবস্থা, নাজিমুদ্দিন, জিন্না টিন্না সব, মোহাম্মদ আলী জিন্না, নাজিমুদ্দিন, খাজা নাজিমুদ্দিন, এদের যে লিয়াকত, এদের যে আমরা রাষ্ট্র কাঠামো দেখি, সেই রাষ্ট্র কাঠামোতে কোথায় হাত মে বিড়ি মুমে পান আলা লোকরা? মানে জনমানুষটা কোথায় ছিল? ছিল এখান কি? থেকে মানে জনবিচ্ছিন্ন হয়ে গেল। মানে গণের সাথে তার আর যোগাযোগ নাই। মানে সে অর্থে সে পলিটিকো হয়ে ওঠে নাই। এখানকার জনগণ সেই অর্থে পলিটিকো হয়ে ওঠে নাই। আচ্ছা। আমি যে কিছুক্ষণ আগে বললাম না পলিটিকো, হুম। মানে এখানকার রাষ্ট্র কাঠামো তৈরি করার জন্য, এখানকার সংবিধান তৈরি করার জন্য, এখানকার রাষ্ট্র তৈরি করার জন্য ওই জনগণের আর অংশীদারিত্ব থাকে নাই। হয় তাকে রাখে নাই অথবা সে আসে নাই। ওকে। ক্লিয়ার? হুম। মানে সে পলিটিকো না। হুম। এই গেল একটা। 71-এ আসো। ওই কি বলে তোমার সুনামগঞ্জের চিপার মধ্যে যে মুক্তিযোদ্ধা যুদ্ধ করছিল, অথবা যে নারী সীমান্ত পার হওয়ার জন্য নৌকায় করা মুক্তিযোদ্ধাদের ওই পার দিয়ে আসছিল, সে তো এখানকার জনযুদ্ধের পার্ট, অবশ্যই। নাকি পার্ট না? হুম। অথবা তোমার সেই কি বলে নড়াইলের চিপার মধ্যে যে আলতাপ মিয়া পুকুরের মধ্যে সারা রাত ধরে শুয়েছিল, পরের দিন ওখান থেকে আর্মি ক্যাম্পের আর্মিরা সরছে, ওখান থেকে পালাইছে, সীমান্ত পার হয়েছে। সে আলতাপ মিয়া যুদ্ধ শেষ, সে আলতাপ মিয়া আবার হাল চাষে নেমে গেছে, তাই তো? হুম হুম তার ছেলে আবার মাছ চাষে নেমে গেছে, মাছ চাষ বলতে মাছ ধরতে নেমে গেছে, তাই তো? হুম। যুদ্ধ শেষ, হুম। ক্ষমতা এসছে কারা? শেখ ওই মুজিব। সেই এলিট শ্রেণীরা। আমি এখানে শেখ মুজিব বা নজরুল ইসলাম যাই বলে, তারা তো এলিট শ্রেণী, সোসাইটির এলিট শ্রেণী। হুম। তারা তো ম্যাস পিপল না। তাহলে তাদের সেই ক্ষমতা কাঠামো তৈরির জন্য আলতাপ মিয়ারা কোথায় গেছে? ওই সুনামগঞ্জের ওই নারীরা কি যুক্ত হয়েছে? হয় নাই। অর্থাৎ এখানকার জনগোষ্ঠী পলিটিকো না, অথবা তাদের পলিটিকো হইতে দেওয়া হয় না। বুঝো আমার কথা? ওকে। এবার আসো তুমি 24-এ তুমি আন্দোলনে ছিলা, তোমার ছোট ভাই ছিল, প্রাইভেট ভার্সিটির একটা ছেলে ছিল, মাদ্রাসার একটা ছেলে ছিল, ডান্ডিঘর একটা ছেলে ছিল।
তাই না, যাদেরকে আমি কোট আনকোট ডান্ডিখোর বলি, হুম তাই না? যখন সব কারফু দিয়ে সবাই বাইরে চলে গেছে, তখন ওই ডান্ডিঘররা একটা সাক্ষাৎকার দেখছি, ওই আবারও বলছি কোট আনকোট ডান্ডিঘর বলতেছে যে আপনারা যখন চলে গেলেন আমি তখন পুলিশ দেখি আর ইটা মারি, পুলিশ আমাদের দৌড়ান দেয়, আবার যায়, আবার ইটা মারি, আপনারা কোথায় ছিলেন, আমার তো কোনো খোঁজ খবর নিলেন না। তো ওই ডান্ডিঘর আমরা আবার ইউনুস সাহেবকে দিয়ে ক্ষমতা কাঠামো তৈরি করালাম। ডান্ডিঘরকে এখানে আসছে, তুমি এই ক্ষমতায় আসছো, ডায়লগে তোমাকে নিছে, তোমার ভাইকে নিছে, তারপর যে দোকানদার তার পুরা দোকান খুলে দিয়ে বলছে খা তোরা, সেই দোকানদারকে ইয়াতে নিছে, কি বলে, ক্ষমতার সাথে নিছে, ক্ষমতা কাঠামোর ডায়লগে নিছে, ডায়লগ ক্ষমতা তৈরি করার জন্য তাদেরকে নিছে, নেয় নাই। যে দারোয়ান গেট খুলে দিয়ে বলছে ভিতরে ঢোক, আমি বাইরে দিয়ে আটকা দিচ্ছি, তোদেরকে কেউ কিছু বলতে পারবে না, সেই দারোয়ানের ডায়লগটা কি এখানে আসছে ক্ষমতা কাঠামোর সাথে? আসছে কি? না আসে নাই। এ কথার অর্থ হইল আমাদের এখানকার জনগণ, এরপর আন্দোলন শেষ, আমি ঠিকই আমার বাসায় চলে গেছি, তুমি তোমার বাসায় চলে গেছি, চাকরি করতেছি, আমি আমার মতো চাকরি করতেছি, চাপাবাজি করতেছি, ওই দারোয়ান আগের মতোই সেই দারোয়ানের গেট লাগাই, ডান্ডিঘর আগের মতোই ডান্ডি খাই। অর্থাৎ আমরা পলিটিকো না, আমাদের এখানকার স্ট্রাকচার তৈরির সাথে আমাদের যোগাযোগ নাই। কেমন? ওকে আমরা মুহূর্তের সন্তান, আমরা হলাম মুহূর্তে উৎপাদিত হই। এই যে সকল জনগণ, জুলাই একটা মুহূর্ত ধরো তুমি, বা আগস্ট একটা মুহূর্ত ধরো, মুহূর্তে উৎপাদিত হয়েছে, আবার তারা নাই হয়ে গেছে, বেনামা হয়ে গেছে। ৭১ ওই যে যাদের নাম বললাম আমি, সেই আলতাফ মিয়া, সেই কি বলে সুনামগঞ্জের সেই নারী, ৯ মাসের এই মুহূর্তে তারা উৎপাদিত হয়েছে, সেই মুহূর্ত শেষ, তারা আবার বেনামা হয়ে গেছে, নাই হয়ে গেছে। ওকে ৪৭ হাতমে বেড়ি মুমে বান বলা এই অসংখ্য মানুষ, তারা মুহূর্তের মধ্যে উৎপাদিত হয়েছিল, আবার বেনামা হয়ে গেছে। মানে কি, পলিটিকো হয়ে ওঠে নাই। এই অঞ্চলের মানুষের নেচার হলো পলিটিকো না হয়ে ওঠা। আর পলিটিকো না হয়ে ওঠাতেই ৫ বছর ১০ বছর পর পর এই অঞ্চলের মানুষ চায় যে আমি যে বেনামা হয়ে যাচ্ছি, আমি যেন আবার নামা হই, মানে পলিটিকো হই, আমাকে সুযোগ তোমরা দাও। দ্যাট ইজ হয় ৫ বছর ১০ বছর পর পর এরকম বড় একটা ভাইব্রান্ট হয়, একটা বিস্ফোরণ ঘটে। মানে বহুদিন বেনামা থাকতে 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 থাকতে, মানে নামহীন থাকতে 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 এখানকার মানুষগুলো মাঝে মধ্যে চায় ৫ বছর ১০ বছর পর পরই চাই যে হ্যাঁ আমি একটু নাম হইতে চাই, আমার নাম, মানে আমি পলিটিকো হইতে চাই, আমি এখানকার কাঠামোর সাথে সংযুক্ত হইতে চাই। দ্যাট ইজ ওয়াই তারা বিস্ফোরণ ঘটায়। এবং এরকম গণজাগরণগুলো বা কি বলে গণ আন্দোলনগুলো অথবা গণ অভ্যুত্থানগুলো অথবা এই স্বাধীনতার যুদ্ধগুলো, এগুলো গড়ে ওঠে। কিন্তু আমাদের যে এলিট শ্রেণী, আমাদের যে কি বলে ক্ষমতার কাঠামোর সাথে যারা যায়, তারা আমাদের সাথে বারবার মুনাফেকি করে। তো যেহেতু মুনাফেকি করে, আমরা এই মুনাফেকিটা মাইনে নিছি, আমাদের সাথে বারবার বেইমানি করে, বারবার বেইনসাফি করে, মুনাফেকি করে, যেহেতু আমরা এটা মাইনে নিছি, সুতরাং প্রতি ৫ বছর পরে অথবা প্রতি ১০ বছর পরে অথবা প্রতি ১৫ বছর পরে পরে আমরা বিস্ফোরণ ঘটায় দেখাই দিই যে আমরা আসলে এখানে বেনামা না, আমরা নামা, তোদেরকে মাঝে মধ্যে আমরা আনি, আবার তোদেরকে মাঝে মধ্যে আমরা ল্যাংটা করে খুলে ছুঁড়ে ফেলে দেই। সেই ঘটনা তুমি হিস্ট্রি ঘাটো, সেটাই দেখো। ৪৭-এর পরে ২০ বছর পরে ৭১, ৭১-এর পরে ২০ বছর পরে ৯০, ৯০-এর পরে ২০ বছর পরে ২৪। তুমি দেখো হিস্ট্রি, দেখো হিস্ট্রি ঘাটলেই দেখবো কদিন ১৫ বছর ২০ বছর পর পরই লোকজন এদেরকে ছুঁড়ে ফেলে। খালি ছুঁড়ে ফেলে না, মানে কি বলে, মানে ছুঁড়ে ফেলার মানে লিমিটলেসভাবে ছুঁড়ে ফেলে। এর কারণ হলো এই ক্ষমতার কেন্দ্রে যারা যায়, যে এলিট শ্রেণী যায়, তারা হচ্ছে মুনাফেক, তারা হচ্ছে আমাদের জনগণের সাথে বেইমানি করে প্রতিবার। তো এটা হলো এখানকার মানুষের ইনহেরেন্ট নেচার, যে আমি পলিটিকো হইতে চাই, কিন্তু তোমরা আমাকে পলিটিকো করো না। সুতরাং তুমি যে অর্থে স্থির বলতেছো, সেই অর্থে এখানকার স্থিতিশীলতা আসার সম্ভাবনা 0। কারণ হলো এখানকার রাজনীতিবিদরা, এলিট শ্রেণীরা হচ্ছে বেইমান, এখানকার সাধারণ মানুষের সাথে বেইমানি করে। অসাধারণ ব্যাখ্যা ভাই, মানে এই ধরনের ক্লিয়ার ব্যাখ্যা আমি আসলে এই প্রশ্নের পাইনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। বাট আরেকটা পার্ট ছিল এটার। হ্যাঁ, আরেকটা পার্ট তুমি যেটা বলতেছিলে যে অ্যাজ এ হোল বিদেশিদের বিভিন্ন ইয়া থাকে কিনা, কি বলে গুটিবাজি।
আপনার কি বলে রেনেসাস, মানে ইউরোপিয়ান রেনেসাস, সেই অর্থে আসলে সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা এখন ওভাবে নাই। মানে রাজ্য দখল করব, আমি এক রাষ্ট্র দখল করব, দখল করে আমার ভূমি বাড়াবো, যেটা আগে ছিল, সেই অর্থে সেটা কিন্তু এখন নাই, স্পেশালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর সেটা আর নাই। কিন্তু এখন সাম্রাজ্যবাদী চরিত্রটা ঘুরে গেছে মানে পুঁজি নির্মাণের নিমিত্তে। সে আমেরিকাকে বলি বা ইউরোপকে বলি, তারা কিভাবে আগে ছিল যে ওই রাষ্ট্র দখল করে সেটাতে কলোনি তৈরি করা, এখন হয়ে গেছে অমন না। এখন ওই রাষ্ট্রের যত এলিমেন্টস আছে সেগুলোকে দখল করে, অথবা ওই রাষ্ট্রের বা ওই ভূখণ্ডের রাজনীতির প্যারাডাইমকে শিফট করে সেখানকার যে সম্পদ আছে, সেখানকার যে রিসোর্সেস আছে, সেই রিসোর্সেস থেকে আমি কীভাবে মানি মেক করব। এখন এই ধারণাটা বলবৎ। চীনের কথা বলে, চীন কি কোনো দেশ দখল করতে যাচ্ছে? যায় না। কিন্তু সে কি করে? ওই দেশেই সে যায় যে দেশের ব্যবসা আছে, যে দেশে রিসোর্সেস আছে, সেই দেশে যায়। এখন রিসোর্সে যাওয়া তো ইজি না। সে তো ওই দেশের জনগণের সাথে কথা বলে ওই দেশে ব্যবসা করতে যায় না, যায় কি? যায় না। সে ওখানকার যে অধিপতি যারা আছে, যারা কান্ট্রি ম্যান আছে বা যারা কি বলে ক্ষমতার সাথে আছে, তাদেরকে সে কনভিন্স করে সেখানের যে রিসোর্সেস আছে সেই রিসোর্সেসগুলোর দখল নেই। অথবা আমেরিকার কথাই যদি ধরি, সে ওই দেশের জনগণের সাথে তো কথা বলে না, বলে না। সে কি করে? ওই দেশের রাষ্ট্রের কাছে প্রথমে কথা বলে, কথা বলে সে রাষ্ট্র যদি রাজি না হয় বা সে রাষ্ট্রের প্রতি যদি রাজি না হয়, তখন সে কি করে? এমন কিছু ফেনোমেনা ওই দেশের মানে মধ্যে ঘটতে, সেইগুলো ইন্টারন্যাশনাল মিডিয়ায় ছড়ায় দেয় যে সেখানে তারা তাদের ট্রুপস পাঠাইতে এমনভাবে দেখায় যে আমরা এখন বাধ্য হচ্ছি ট্রুপস পাঠাইছে। যেটা ইরাকের ক্ষেত্রে ঘটছে, আমেরিকা যে ঘটনাটা ঘটাইছে, যে ওখানে মানে টনি ব্লেয়ার, সে ডায়লগটা তো মনে আছে, ওখানে এমন পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে যে এক চিমটি ছিটা দিলে, এভাবেই দেখাইছিল তো জাতিসংঘের, এক চিমটি ছিটা দিলে সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে। কিন্তু সেটাকে পায় নাই। মানে কি এই, এবং এটা কিন্তু জগতের সকল মিডিয়া এটা দুর্দান্তভাবে ফুটায় তুলছে এবং সত্য বলে ফুটায় তুলছে, কিন্তু এটা সত্য ছিল না। আসলে এটা নির্মাণের উদ্দেশ্য ছিল যে আমি ইরাক আক্রমণ করতে চাই, এটার বৈধতা উৎপাদনের জন্য এই ডায়লগগুলো তৈরি করা হয়েছিল। এখন এই বৈধতা উৎপাদন করে সেখানে আসলে গেছিল কেন? কোনো কারণ নাই। সেটা হলো একটাই কারণ, সে হলো কীভাবে ফুয়েলের জমিদারিটা আমি নিতে পারি। সে কিন্তু রাষ্ট্র দখল করতে যায় নাই। সে আলটিমেটলি আরব অঞ্চলের যে সম্পদ, যে রিসোর্সেস, সেই রিসোর্সেস দখল করার জন্যই মূলত এই ন্যারেটিভগুলো তৈরি করছিল। তো বাংলাদেশের ক্ষেত্রেও সবসময় এগুলো ক্রিয়াশীল ছিল। কিন্তু বাংলাদেশের রিসোর্সেস কি? বাংলাদেশের রিসোর্সেস বলতে শুধু হেড, মাথা বলতে কালা মাথা, মানুষ মেলা, আর তো কোনো রিসোর্সেস নাই। তাহলে এখানে কেন? আসলে এখানে থাকার কারণ হলো পার্শ্ববর্তী একটা বড় দেশ আছে ইন্ডিয়া, এবং তার একটু পাশে আছে বড় দেশ চায়না। এই জন্য এখানে কখনো রাশিয়া, কখনো আমেরিকা, কখনো চায়না, তাদের খেলাধুলা চলে। এবং সেই খেলাধুলাতে কোনো সন্দেহ নেই, আমাদের এখানকার রাষ্ট্র অধিপতি যারা, কর্তা যারা, তারাও যেমন নাচে, আমরাও নাচি না তা না, আমরাও নাচি। তারা এমনভাবে আমাদেরকে দেখায় যে ইহা খারাপ, সুতরাং এর বিরুদ্ধে নাচো, ইহা ভালো, সুতরাং এর বিরুদ্ধে উল্লাস করো। এটা তারা দেখায়, কোনো সন্দেহ নাই এটার ব্যাপারে। কিন্তু এটা বললে আবার হয় কি, যে সেই জামাতের মতো কথা হয়ে যায় যে বাংলাদেশ স্বাধীনতা হয়েছিল ভারতের কনস্পিরেসিতে। সেম থিং 24 নিয়ে আওয়ামী লীগ বলে, 24 হয়েছে আমেরিকার কনস্পিরেসিতে। দুটা দল তো একই কথাই বলে, তাই না? মানে এখানে যে গণমানুষের, এই ছেলের সাথে আমেরিকার কি সম্পর্ক, তোমার সাথে আমেরিকার কি সম্পর্ক, আমার সাথে আমেরিকার কি সম্পর্ক? আমি রাস্তায় নামবো কেন? কিন্তু আমি নামছিলাম, আমার তাগিদে আমি নামছিলাম, তুমি তোমার তাগিদে নামছিলে। এখন এই যে গণমানুষের যে এখানে যোগাযোগ, সেই যোগাযোগকে যখন কোনো দল অস্বীকার করে, চিন্তা করে যে ওই সেই তত্ত্ব, ষড়যন্ত্র তত্ত্ব, জামাতও কিন্তু ষড়যন্ত্র তত্ত্বের কথাই বলে যে ভারত কি বলে ষড়যন্ত্র করে পাকিস্তানটা ভাগ করছে, ষড়যন্ত্র তত্ত্ব। এখানে যে এতগুলো মানুষ মরছে, কি বলে এতগুলো মানুষ আহত হয়েছে, এতগুলো মাইগ্রেশন হয়েছে, ইন্টারনাল মাইগ্রেশন, এক্সটার্নাল মাইগ্রেশন, নানা রকম মাইগ্রেশন হয়েছে, সেটাকে তারা ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে উড়াই দিচ্ছে। সেম থিং আওয়ামী লীগ 24 নিয়ে,
আমেরিকার ষড়যন্ত্র তত্ত্ব, মেডিকুলাস ডিজাইন করে ইউনুস মারাইছে, কিন্তু তাদের পুলিশ যেই পরিমাণ মানুষ মারছে, মানে রাস্তায় যাওয়া যায় না, টিয়ার শেলের ঠেলায় রাস্তায় যাওয়া যায় না, গুলির টোপে রাস্তায় টেকা যায় না। আর এত মানুষ এখানে এসে নামছে, লাখে লাখে মানুষ এসে নামছে, সেটাকে তারা ষড়যন্ত্র তত্ত্ব দৌড়া দিচ্ছে জামাতের মতো, জামাত আর আওয়ামী লীগ। তো এই ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে গণমানুষকে আটকায় রাখা যায় না। আটকায় রাখলে প্রতি 20 বছর বা 15 বছর পর পর এই যে শাসক গোষ্ঠী এদেরকে যে ল্যাংটা করে নামায় দেয়, এটা হইতো না ষড়যন্ত্র তত্ত্ব থাকলে শুধু। হুম। আমি এই দুই জায়গা থেকে ভাই ভাবতে চাই আর কি, দুই জায়গা থেকে যে যে অস্থির হয়ে ওঠে, আমি এই দুইভাবে ভাবতে চাই। কিন্তু এটাকে আমি অস্থির বলবো না, এটাকে আমি বলবো হচ্ছে যে এটা মানুষের ফিতরাতি জায়গা। এটা মানুষ মানে তার ভিতরকার যে দ্রোহ ক্ষোভ, এটা আসবেই যদি তাকে পলিটিকো না করা হয়, যদি তাকে পলিটিকো না করা হয়। এখন হয়তো তুমি বলতে পারো যে ভাই এত মানুষটা কীভাবে আমি সরকারে লুমো। না 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 না, ব্যাপারটা ওরকম না, পলিটিকো বলতে ব্যাপারটা এরকম না। ধরো মিরপুরের ফুটপাতে যে দোকানদার, বুঝো কিন্তু আমার কথা সৌম্য, হুম। যে দোকানদার তার সাথে রাষ্ট্রের কি সম্পর্ক বোঝাও আমাকে। ভোট একটা সম্পর্ক, কাকে নিয়ে আসবে, সে সে যদি মানে ভোটের রাস্তাটা যদি থাকে আর কি, ওকে, তাহলে তো সেটা একটা রাস্তা যে সে রাষ্ট্রের সাথে একটা চুক্তিতে আসতেছে, অথবা Good. রাষ্ট্রের সাথে একটা ডায়লগে যাচ্ছে যে আমি একে না একে চাই, অথবা কাউকেই চাই না। তারপরে ধরো চায়া দিল, একজন ক্ষমতায় আসলো, সেটা কি বলে তারেক রহমান আসলো বা শফিকুর রহমান সাহেব আসলো, তারপরে আর কোনো সম্পর্ক নাই। বুঝতে পয়েন্ট। তাহলে রাষ্ট্রের সাথে আসলে তার কোনো সম্পর্ক নেই, লিটারালি রাষ্ট্রের সাথে সম্পর্ক নাই। কিন্তু রাষ্ট্রের সাথে তার আইনি একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? ওই লোকটা ফুটপাতে দোকান দিছে কেন, ওই লোকটা ফুটপাতে দোকান দিছে কেন, এই হিসেবে রাষ্ট্রযন্ত্র ওই ফুটপাত থেকে ওকে সরাই দিতে পারে, হুম। লিগালের জায়গাতে সরাই দিতে পারে, ডেফিনেটলি। আসলেই সরাই দিতে পারে, তার রাইট আছে। হুম। কিন্তু এই লোকটারও তো রাইট আছে যে আমি এখানে ফুটপাতে আমার দোকান দেওয়া লাগতেছে কেন, এই কোশ্চেন রাষ্ট্রকে করারও তো এই লোকের রাইট আছে, আছে না? হুম হুম হুম। তাকে তো অন্য জায়গায় জায়গা দিতে হবে। তুমি জায়গা দাও, বা আমার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, আমার চিকিৎসার ব্যবস্থা করে দাও, আমার শিক্ষার ব্যবস্থা করে দাও, আমার নিরাপত্তার ব্যবস্থা তুমি করে দাও, তাহলে তুমি এই দোকান দিব না, হুম হুম হুম। তাই না? Definitely. রাষ্ট্র ঠিকই তার আইন দিয়ে তাকে সরাই দিচ্ছে ওখানে, কিন্তু রাষ্ট্রের কাছে যখন সে আইন চাচ্ছে, তখন সে আইন বা রাষ্ট্রীয় যে সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো যখন সে চাচ্ছে তখন সে পাচ্ছে না, তাই না? তাহলে রাষ্ট্রের সাথে আলটিমেটলি তার কোনো সম্পর্ক না, আছে আইনি সম্পর্ক। কেমন? হুম। তার সাথে আছে হলো কি আইনি সম্পর্ক। আইনি সম্পর্ক আছে। তো যেটা হচ্ছে, এখন যদি রাষ্ট্রের সাথে শুধু আইনি সম্পর্ক না থেকে আর তার সাথে রাষ্ট্রের যে আদার সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো যদি থাকতো, তাহলে সেটাকে আমরা বলি পলিটিকো। হুম। তখন আর এই ভাইব্রান্ট হতো না, প্রত্যেকেই পলিটিকো, প্রত্যেকে আমার রাষ্ট্রের কনসেপ্ট মেকিংয়ে তার অংশীদারিত্ব আছে। শুধু ভোটই কি অংশীদারিত্ব জায়গা? না। কিন্তু আমাদের যারা অধিপতি, যারা আমাদের রাষ্ট্রের কাঠামোর সাথে যেসব মহাজনরা যুক্ত হন, তারা তো চিন্তা করে ভোট দিলেই শেষ, ভোট দেওয়ার পরে সেটা 5 বছর তারা ঘুম দেয়, তাই না? হুম। আওয়ামী রেজিম দিয়েছিল 15 বছরের ঘুম, তাই তো? এখন তাহলে তো সেই আমার কি বলে, আমার ওখানে যে দোকানদার আছে সে তো পলিটিকো হয়ে ওঠে না, আর পলিটিকো হয়ে ওঠে না জন্যই তো 15 বছর পর পর পুনদানি দেয়, সরি টু সে, 15 বছর পর পর প্যান্ট খুলে এক একজনটা বের করে দেয়, তাড়ায় দেয়, 10 বছর পর পর বা 15 বছর পর পর বা 20 বছর পর পর। এই যে নন পলিটিকো, যেটাকে আমরা ওই অর্থে নন পলিটিকো বলতেছি, এই নন পলিটিকো লোকরাই তো মাঠে ছিল নাকি, হুম। তাই তো? ইউনুস সাহেব তো মাঠে ছিল না রে ভাই, না। বা ওই যে উপদেষ্টা যে কি আদিলুর রহমান চৌধুরী। টমান বন্যা, এরা রাস্তায় ছিল না, প্রশ্নই ওঠে না, রাস্তায় ছিল না তো। তো রাস্তায় ছিল তো এরাই তো ঠিকই, যেহেতু তারা পলিটিকো না, মানে আমরা পলিটিকো, আমাদের রাষ্ট্র কাঠামো তাদেরকে পলিটিকো করতে পারে নাই, কীভাবে পারে নাই সেটা তো ব্যাখ্যা দিলাম। হুম। দ্যাট ইজ তারা 15 বছর পর পর এরকম বুম হয়ে ওঠে, 20 বছর পর পর তারা বুম হয়ে ওঠে, বুম হয়ে ওঠে। ভাই আরেকটা বিষয় কি, ধরেন আপনাকে তো যখন থেকে চিনি তখন থেকে কিন্তু
মানে রাজনৈতিক যে আলোচনা বা রাজনৈতিক যে আপনার অ্যাসপেক্ট ব্যাপারটা, এইটা জানছি কিন্তু পরে। আচ্ছা আপনাকে আমি বেসিক্যালি জানি তো লেখক হিসেবে, আচ্ছা এবং আমি জানি যে আপনি হচ্ছে বেসিক্যালি রুমির হ্যাঁ একজন খুবই ভক্ত, হুম, এবং রুমি নিয়ে চর্চা, লেখা, হ্যাঁ পাঠ সব কিছুই করেন, এবং ওই অর্থে আপনি বেসিক্যালি সুফি হ্যাঁ আহ, ঘরানার চর্চা করেন, এবং নিজেকে হয়তো সুফি হিসেবে চিন্তা করেন, দাবি না ঠিক, হুম, চিন্তা করা যে ব্যাপারটা। তো এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। আচ্ছা তো অ্যাজ এ সুফি আপনি যে এত পলিটিকো আলাপ হুম। দিচ্ছেন, মানে এই সুফিজমের সাথে এই রাজনৈতিক যে সম্পর্ক, এই সম্পর্কটা আসলে কি আছে, বা থাকলে এটা কেমন? সুফিদের নিয়ে তোর ধারণাটা কেমন? আমি জাস্ট একটা কাউন্টার কোশ্চেন করি, তোর ধারণা কেমন? তাইলে আমার বুঝতে সুবিধা হবে যে আহ, তুই বা তোর সার্কেল বা এরা আসলে কিভাবে বোঝে সুফিকে, তাহলে এখন আমার আনসারটা দিতে সুবিধা হইব। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি বলতে ভাই, আমি কিন্তু মাস পিপলার রিপ্রেজেন্টেটিভ, হুম, মানে আমি কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে চিন্তা করব। অবশ্যই সো আমার যে ধারণা সেটা হলো সুফিজম মানে আমি বুঝি এটা একটা ইসলামিক একটা ধারা, এবং এই ধারাতে হচ্ছে অনেক ওপেন মাইন্ডেড কিছু মানুষজন থাকে, এবং বিভিন্ন রকম মাজার আউলিয়া, হ্যাঁ, যেমন বিভিন্ন রকম আউলিয়ার নাম আমরা জানি, তাদেরকে সুফি হিসেবে গণ্য করা হয়। অথবা মাওলানা রুমি, তাকেও অনেকে সুফি, সুফি তো সে বেসিক্যালি। তো হুম, ওই যে ধারাটা, একটা কবিতা, গান, তারপর হচ্ছে সাহিত্য, হুম, এই দিক থেকেই আমরা আসলে সুফিজমকে চিনি। আচ্ছা তো সুফি যে অ্যাক্টিভ পলিটিকও হবে, বা সুফিজমের ধারণা থেকে যে রাজনৈতিক যে সম্পর্কটা, এটা একটু কি বলে, সাধারণ মানুষের ধারণায় এটা একটা রেয়ার কেস, এটা আচ্ছা, এটা হওয়ার রেগুলার কথা কেস না, না, এটা রেগুলার কেস রেগুলার না, কেস না, বরং এটাকে একটু ইরেগুলার বা ব্যতিক্রমী কেস হিসেবে চিন্তা করে। চিন্তা করা হয়। বুঝতে পারছি। হুম, আমরা এখানকার মানুষের যে এথনো পলিটিকো যে জায়গা, অথবা এখানকার মানুষের যে থিওলজিক্যাল যে চিন্তা, সেই চিন্তা গড়ে ওঠার পিছনে মানে ইসলামের তো একটা প্রভাব আছে। ইসলাম গুরুত্বপূর্ণ জায়গা, আর ইসলাম যখনই গুরুত্বপূর্ণ তখন আলটিমেটলি সুফি বিষয় আশয় কিন্তু সামনে চলেই আসবে। কারণ এটা ইন জেনারেল একটা ধারণা আছে, সুফিদের মাধ্যমে এই অঞ্চলে ইসলাম প্রচারিত হয়েছে। তাই না? এটা ইন জেনারেল ধারণা, এটা সম্ভবত এটা তুইও বোধহয় জানিস, হ্যাঁ, হ্যাঁ, ইন হ্যাঁ, জেনারেল ধারণা। সুতরাং এখানকার মানুষের ফিতরাতি যে চিন্তা চেতনা বা ইনহেরেন্ট যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার পিছনে অবশ্যই এগুলো একটা সংযোগ আছে, তাই না? আচ্ছা, আচ্ছা, এখন আমাদের এই অঞ্চলে সুফিদের সম্পর্কে ইন জেনারেল যে ধারণা, সেটা হলো একটু গান বাদ্য করেন, হ্যাঁ, মাঝারি সীমাবদ্ধ। একটু মাজারের মধ্যে সীমাবদ্ধ, একটু জিকির আজগার করেন, একটু ধ্যান সাধনা করেন, একটু কি বলা যায়, একটা মুরাকাবা করেন, এবং পীর ঝাড়ফুঁক টুক দেন, তাই না? এরকম হুম, একটা হুম, ব্যাপার স্যাপার আছে। তারপর এদের অনেক ভক্ত আশেখান থাকে, এসে এদেরকে হাত পা ছুঁয়ে কদম বসিটুসি করে। হুম, এভাবে আমরা কিন্তু সুফিদের একটা চিন্তা ভাবনা করার একটা প্রবণতা আমাদের এখানে আছে। হুম, আসলে এই প্রবণতা দোষণীয় আমি সেটা বলতেছি না, কারণ আমাদের এখানে যে সুরাতে তাদেরকে দেখতেছে সেই সুরাতে তো এরকমই মনে হওয়ার কথা। হুম, দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে, এরকম মনে হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানের যে সোসাইটি, সেই সোসাইটি কৌম বেসড, কৌম মানে গোষ্ঠী বেস, আচ্ছা, গোষ্ঠী বেস। ধরো এখানে নাথ আছে, এখানে শৈব আছে, এখানে শাক্ত আছে, এখানে যোগী আছে, এখানে কি বলে গানপাত্য আছে, কি বলে কর্তাভজা আছে, নানা রকম এরকম সেক্টে সেক্টে বিভক্ত। এখন না আজ 10 বছর বা 20 বছর বা 30 বছর অ্যাজ এ হলো এটা একটা হিন্দু শব্দের মধ্যে, প্যারাডাইমের মধ্যে ঢুকে গেছে, কিন্তু এটা তো এরকম গোষ্ঠী বেস ছিল। হুম, তো এইসব প্রত্যেকটা এখানকার গোষ্ঠী বেজের মধ্যে একটা কি বলে একটা সাধনার ধারা প্রচলিত আছে, কখনো যোগী হিসেবে, কখনো বাউল হিসেবে, কখনো সন্ন্যাসী হিসেবে, হুম, এরকম সাধনার একটা ধারা আছে। তো এখানে যখন সুফিরা আসে তখনও কিন্তু আহ, 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 এবং এই যে যাদের নাম আমি বললাম, সন্ন্যাসী, যোগী বা বাউল বা এই যে যে যারা, এদের কিন্তু একটা ইয়া থাকতো, একটা আশ্রয়স্থল থাকতো, সেখানে বসে তারা ভক্ত আশেকানদের সাথে কথাবার্তা বলতো। হুম, হুম, আমাদের এখানে সুফিরা যখন আসে তখনও তারা কিন্তু একটা খানকা বেজ একটা তাদের ওঠা বসা ছিল। সেই জায়গা থেকে সেই জায়গা থেকে ধীরে ধীরে মানে কালক্রমে
ওই যোগী, বাউল, তান্ত্রিক, নাথ এদের সঙ্গে সুফিদের একটা মিলাই ফেলার একটা প্রবণতা তৈরি হয়েছে। মিলাই ফেলার একটা মানে একই রকমের একই জিনিস, কাছাকাছি জিনিস মিলাই ফেলার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। টেন্ডেন্সি মানে সবার ধারণা তো এরকম যে ওরাই সুফি। দিস দ্য ফ্যাক্ট। তো তো এটার পিছনে কারণ হলো এটা, যে এখানকার কৌম ভিত্তিক সোসাইটির কারণে এরকম একটা ভাবনা তৈরি হওয়ার সুযোগ হয়েছে। কিন্তু আলটিমেটলি আমরা যদি সুফিদের হিস্ট্রিটা দেখি, আলটিমেটলি অমন না। আমি যদি একটু গোড়ার দিকে যাই, সংক্ষেপে যদি একটু হিস্ট্রিটা। হ্যাঁ সংক্ষেপে আমি একটু গোড়ার দিকে যাই, আমি হুম। শুধু পলিটিকো ব্যাপারটা বোঝাইতে চাচ্ছি। আচ্ছা। সুফিরা যখন তাদের সিলসিলা টানে বা শিরজানামা, বা আমার বাপ ছিল অমুক, তার বাপ ছিল অমুক, তার বাপ ছিল অমুক, যাদের শিরজানামা টানে, হুম। সবাই ঘুরে ফিরে হাসান আল বসরিতে গিয়ে প্রবেশ করে। হাসান আল বসরি ওকে। হুম। উনি একজন তাবেইন ছিলেন। সাহাবিদেরকে যারা দেখছেন তাদেরকে তাবেইন বলা হয়। তো হাসান আল বসরি ছিলেন তাবেইন, এবং উনি খলিফা মুয়াবিয়ার, খলিফা বলবো না, আমির মুয়াবিয়ার, উনি কিন্তু একজন কাজী ছিলেন, বসরা অঞ্চলের কাজী ছিলেন। আচ্ছা। কেমন? কিন্তু আমির মুয়াবিয়া বা তার উমাইয়া শাসকদের যে জুলুমের যে শুরু হয়েছিল, সেই জুলুমের কিন্তু উনি বিরোধিতা করছিলেন। আচ্ছা। শুধু বিরোধিতা করছিলেন না, এবং এরকম বিরোধিতা করছিলেন, ওনাকে পালায় 4 বছর থাকতে হয়েছিল। সেই পালায় থাকাকালীন ওনার 2 জন শিষ্যকে উমাইয়ারা হত্যা করে। সে সুফি ছিল। সুফি না শুধু, প্রত্যেকটা সুফি সিলসিলার মানে প্রথম দিকে যে 2-3টা নাম পাওয়া যায়, সেই 2-3টা নামের মধ্যে একটা আছে তার নাম। ওকে। তাহলে তাকে কি আমি নন পলিটিকো বা অ্যাপলিটিকো কিছু বলবো এই ভদ্রলোককে, মানে হাসান আল বসরিকে? না, সে যদি কণ্ঠ হয়ে থাকে, হ্যাঁ, তাহলে তো সে একটা শাসকের বিরুদ্ধে, উমাইয়া শাসকের মতো, উমাইয়া শাসকদের মতো একটা শাসকের বিরুদ্ধে সে রীতিমতো, মানে কি বলা যায়, রীতিমতো সে বিদ্রোহ করে তাকে পালায় থাকতে হয়েছে, এবং তার 2 জন শিষ্যকে হত্যাও করছে। হুম। মানে তার প্রতি হত্যার ইয়া ছিল। আলটিমেটলি কোনো সুফি কখনো অন্যায়ের পক্ষে থাকে নাই, তারা অবশ্যই মাজলুমের পক্ষে দৌড়ঝাঁপ করছেন। হুম। আমি আর একটা উদাহরণ দিয়ে যদি বাংলাতে আসি, আচ্ছা। শাহজালাল ইয়েমেনি, সে এখানে কেন আসছিল? এখানকার মানুষদের প্রতি সেই সময়কার রাজারা অত্যাচার করতেছিল, এটা শুনেই তো সেখানে আসছিল। কিন্তু পরবর্তীতে তো আমরা দেখি সে কোনো সরকারের সাথে সে যোগাযোগ করে নাই, বা সরকারের কোনো মন্ত্রী মিনিস্টার হয়ে ওঠে নাই। হয়েছে কি? হয় নাই। সে সেখানকার মানুষের সাথে মিশছে, সেখানকার তার ভাগনারা বিয়ে দিছে, অমুক করছে তমুক করছে, সেখানকার মানুষের সে সোসাইটি হয়ে উঠছে, তাই তো? সেখানকার মানুষের সোসাইটি হয়ে উঠছে, হুম। তাই না? হুম। এবার আসো আরেকটা পয়েন্ট, আমরা যদি খানজাহান আলীকে ধরি, আমি সেলিব্রেটেড সুফিদের নাম বলতেছি যাতে সবাই চিনে, আমি ওই মানে ছোট ছোট 1-2 জন বলতেছি না। খানজাহান আলীকে ধরো, উনি এখানে কি হিসেবে আসছিলেন? সেনাপতি হিসেবে আসছিলেন। আচ্ছা। কিন্তু এখন তাকে তুমি সেনাপতি করেছো, তুমি জানো? না, আমি তো এটা জানিই না। জানোই না তুমি? হ্যাঁ, আমি জানি যে সে একজন পীর ছিলেন, একজন সুফি ছিলেন, তাই তো? ইসলাম প্রচার করতে আসছে। ইসলাম প্রচার করতে আসছে, এটা কিন্তু জানি। সে এখানে তো সেনাপতি হিসেবে আসছে। এর সাথে মোহাম্মদ বিন কাসিম আসছে। মোহাম্মদ বিন কাসিম এসে ইসলাম প্রচার করতে পারছে? পারে নাই তো। সে তো ফিরে গেছে না, সে তো ইসলাম প্রচার করতে পারে নাই। কিন্তু সে সেনাপতি হয়ে আসছে, কিন্তু সে ইসলাম প্রচার করছে, মানে সে অর্থে ইসলাম প্রচার, তাই না? হুম। তাহলে সে সুফি হয়ে উঠলো কেন, বা সে পীর হয়ে উঠলো কেন? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, হুম। হুম। তাই না? ইন্টারেস্টিং। এই কথার অর্থ হচ্ছে, প্রথম কথা, প্রচার অর্থে যদি কেউ আসে, ইটস মিন তার একটা এজেন্ডা আছে। প্রচার অর্থে কেউ যদি আসে, ইটস মিন তার একটা এজেন্ডা আছে, তার একটা নিয়ত আছে। সে নিয়ত ধরে তার এজেন্ডা বাস্তবায়নের জন্য সে এই জায়গায় আসছে, এবং সে এই জায়গায় একজন অচেনা মানুষ, অজানা মানুষ। ওকে। সে আসলে প্রচার অর্থে সে কিছু বলতে পারবে না, করতে পারবে না। মানে প্রচার করার নিয়ত নিয়ে এসে সে আসলে প্রচার করতে পারবে না, সুযোগই নেই। তোমার বাড়ি হলো উত্তরবঙ্গে, মনে করো গাইবান্ধা, আমার বাড়ি নড়াইল। আমার ওই এরিয়ার মানুষের মধ্যে তুমি একটা কিছু প্রচার করতে আসলা, প্রথম দিন শুনবো, দ্বিতীয় দিন শুনবো, তৃতীয় দিন তোমার কিন্তু আমি
সাইজ করবো। কি বলতেছে? কি কয় উল্টাপাল্টা কথাবার্তা। হ্যাঁ। ইটস মিন তারা প্রচার অর্থে এখানে আমরা যদি বলি ইসলাম প্রচার অর্থে আসে না। প্রচার অর্থে আসলে এটা এজেন্ডা হয়। এজেন্ডা হলে সে ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা দেখি যে তারা ধাক্কা খায় নাই, অর্থাৎ তারা প্রচার অর্থে এখানে আসেন নাই। কি অর্থে আসছেন সেটা আমি পরে আসতেছি। দ্বিতীয় প্রশ্ন, সে তরবারি নিয়ে আসছে। এখন তরবারি দিয়ে কোপাইয়া যদি প্রচার করা যাইতো, তাহলে মঙ্গলরা তাদের সামানিক ধর্ম হইতো পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে প্রধানতম ধর্ম। কেমন? মঙ্গলদের যে ধর্ম ছিল সামানিক ধর্ম, এই সামানিক ধর্ম হইতো এই মুহূর্তে পৃথিবীর প্রধানতম ধর্ম, হয় নাই তো, তাই না? অর্থাৎ তরবারি দিয়ে হয় নাই। তাহলে করছে কি? কথার কথা খান জাহান আলী সে করছে কি, বা তারা কি করছে? এখানকার জনগণের সাথে মিশছে। এখন জনগণের সাথে মেশা এত ইজি না। জনগণের সাথে মিশতে হলে তার উৎপাদনের সাথে সংযুক্ত হতে হবে, তার উৎপাদন ব্যবস্থার সাথে তার অংশীদারিত্ব তৈরি করতে হবে, তবেই সে এখানকার মানুষের আর একজন মানুষ হয়ে উঠতে পারবে। সেই কাজটা মানে খান জাহান আলীরা করছে। কি কাজ? ওই রেত লবণাক্ত, কৃষির উৎপাদন নাই, সে ওই জায়গার স্থানীয় মানুষের সাথে মিশে ওই লবণাক্ততা দূর করে সেখানে ফসল উৎপাদন করছে। ওখানে বাদা বলতে যে সুন্দরবন অঞ্চলের ওগুলোকে বাদা বলা হয় আর কি। বাদার ওই সব জলাশয় কাইটা সে সেখানে ভূমিকে উর্বর করছে। উর্বর অঞ্চলের মানুষের যে ইকোনমিক্যাল যে গ্রোথ, সে গ্রোথটাকে সে ত্বরান্বিত করছে। আচ্ছা, এভাবেই সে ওখানকার মানুষের মানুষ হয়ে উঠছে। তাকে নিয়ে একটা প্রচলন পাথরে করে তিনি আসছিলেন, এরকম একটা মিথোলজিক্যাল একটা আলাপ আছে। কোনো মিথই কিন্তু অসত্য বলে আমরা ফেলাই না। পাথর মানে কি? পাথরে করে সে এখানে আসছে। এর অর্থ হচ্ছে এই অঞ্চলটা পাথর যেমন অনুর্বর, সেখানে কিছুই হয় না, এরকমই ছিল পাথুরে। এই কারণে সে পাথরে করে আসছিল। আয়সা এখান থেকে সে অনুর্বরতাকে উর্বর করছেন। না, ফু দিয়ে উর্বর করেন না রে ভাই, ফু দিয়ে ঝাড় দিয়েছেন উর্বর হয়ে গেছে, ব্যাপারটা এমন না। সে এখানকার ভূমির সাথে মিশে, এখানকার ভূমিপুত্রদের সাথে মিশে সেই জায়গাকে পাথুরে ছিল, অনুর্বর ছিল, সেটাকে উর্বর করছে, ফসল ফলানোর মানে যোগ্য করছে। দ্যাট ইজ ওয়াই সে আস্তে 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 পীর হয়ে উঠছে, সুফি হয়ে উঠছে। এবং যখন সে মানুষের মন জয় করতে পারছে, তখন মানুষ অটোমেটিক তার যে কৌম বেস সোসাইটি ছিল, কৌম বেস সোসাইটি থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ইসলামের দিকে আসছে। ব্যাপারটা এরকম না যে সে ইসলাম প্রচার করার নিয়তে আসছে। নিয়তে আসলে ইসলাম প্রচার হইতো না। আর ব্যাপারটা এরকমও না যে তরবারি এনে কান্দের উপর ধরে কেছে তুই কালকে তো মুসলমান, নাহলে তোরা কিন্তু কোবাই কেটলাম। ব্যাপারটা এমনও না। আমরা যে সুফিদেরকে যেভাবে ভাবি বা বুঝতে চাই, আমাদের এখানে যে প্রচলন আছে, সেই প্রচলনের নানা কারণ আছে, কিন্তু সেই কারণটা আসলে তীব্রভাবে আমার মানে কি বলে প্রশ্ন করার মতো কারণ। আমরা নানাভাবে তাকে কোশ্চেন করতে পারি যে এই কারণটা সহি না। তো সেই হিসেবে আমার কাছে সবসময় মনে হয় সুফিরা সাধারণ মানুষের সঙ্গে ছিল, সাধারণ মানুষের সঙ্গে মিশছে, সাধারণ মানুষের অন্তর্জগতের সাথে মিশছে। হ্যাঁ, তার ব্যক্তিগত একটা জার্নি তো ছিলই। মানে আমি একটা ডেভিল হব না, আমার যেটাকে এই যে আমরা যে আলোচনা বলি যে আমাদের রুকে সুন্দর রাখতে হবে, আমাদের পরিশুদ্ধ থাকতে হবে, এই ব্যক্তিগত তার জার্নি ছিল। ব্যক্তিগত জার্নি ছিল, শুধু এই ব্যক্তিগত জার্নি করতে গিয়ে সে গুহার মধ্যে ঢুকে যায় নাই, বাটা খানকা বানায় ওখানে সারাদিন ধ্যান জিকির করে নাই। তার ব্যক্তিগত জার্নি তার ব্যক্তিগতভাবে ছিল, কিন্তু সে স্থানিক মানুষের সাথে মিশছে, স্থানিক মানুষের সাথে চলছে। আমি একটা উদাহরণ দিই। আমি কিছুদিন আগে মিশরে গেছিলাম, তো ওখানে সাজিলি তরিকার একজন পীরের সঙ্গে আমাদের কথা হয়। আচ্ছা, ওই স্থানটা হলো ক্রিশ্চিয়ান অধ্যুষিত, মানে 80% বা 70% ক্রিশ্চিয়ান, মুসলমান ঘর আছে বাকি 30% বা এরকম। আচ্ছা আচ্ছা, কেমন? তো ওনার সাথে কথা বলতেছে, ওখানে বাচ্চারা আসতেছে গল্প শুনতেছে, বুড়োরা আসতেছে গল্প শুনতেছে, ইভেন প্রায় ওই 10 কিলোমিটার দূর থেকে লোকজন আসছে যে আমরা একটা অজানা দেশ থেকে ওখানে গেছি আর কি, ব্যাপারটা এরকম, তারা শুনতে আসছে। নট লাইক যে ওখানে সব মুসলমান, ব্যাপারটা এরকম না, ওখানে সব মানুষই আছে, সে তাদের কথা শুনতেছে। কথার অর্থ কি? সে ওখানে মানুষের সাথে মিশতেছে, মানুষের সমস্যার জন্য মিশতেছে,
আচ্ছা। সে ব্যাপারটা এরকম না যে সে এক গুহার মধ্যে বসে একটা সাই বাবা বা বাবা টাবাটা হয়ে মানুষ আসতেছে, ফু দিচ্ছে, চলে যাচ্ছে। ব্যাপারটা এরকম না, কখনোই না। সুফি কখনোই এরকম ছিল না। তারা সাধারণ মানুষ ছিল, তারা সাধারণ মানুষের সাথে চলছেন, সাধারণ মানুষের সমস্যার সাথে তারা নিজের বুক পেতে দিছেন। হ্যাঁ, আমরা যেটা মানে যেরকম সুফির কথা চিন্তা করে সেই সুফিদেরও ইয়া ছিল না তা আমি বলবো না, সেরকম উদাহরণও হিস্ট্রিতে আছে, কিন্তু ওইটা প্রমিনেন্ট না। ওকে। প্রমিনেন্ট হলো সাধারণ মানুষের সাথে যারা মিশছে তারাই প্রমিনেন্ট। মানে শাহজালাল আসছে, আইসা সিলেটের ওখানে এসে বসে গেছে, আর মানুষ এসেছে তার মুরিদ হয়েছে, নো, এভাবে ছিল না। ওকে, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে মানে আপনার প্রশ্ন উত্তর আমি পেয়ে গেছি, মানে সুফিরা যে পলিটিকো। এখন সুফি ঐতিহ্য কখনোই কোনো রেজিমের মধ্যে ইয়া হইতে পারে না, আমি মনে করি। আচ্ছা। রেজিমের মধ্যে রেজিমের দাস হইতে পারে না, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। কিন্তু বাংলাদেশে আমরা অধিকাংশ খানকাগুলোতে দেখি, মানে বিগত বছরগুলোতে দেখে আসছি যে তারা কোনো না কোনোভাবে রেজিমের দাস হয়ে যাচ্ছে। তারা রেজিমের লেজিটিমেট করতেছে, তারা রেজিমকে কীভাবে ইয়া করা যায়, মানে স্বাগত জানানো যায়, সে স্বাগত জানানোর নানা উপাদান তৈরি করতেছে। কেমন তো, কিন্তু হাল জমানার যে তরুণদেরকে আমি চিনি, যেহেতু আমি সুফিদের নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি, সুফি ঐতিহ্য নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি, তো আমি অনেক তরুণদেরকে চিনি যারা কিনা এটার বিরোধিতা করে যাচ্ছে, এবং সেই বিরোধিতার খুব জরুরত আছে। যে তুমি রেজিমের কেন দাস হওয়া, তুমি তোমার কথা বলো, তুমি তোমার কথা বলো, তুমি মানুষের কথা বলো, মানুষের সংগ্রামের কথা বলো। মানুষের সংগ্রাম তো শুধুমাত্র এই না যে ভাত কাপড়ের চাহিদা, এই সংগ্রাম না, মানুষের তো আরও সংগ্রাম আছে। সে নৈতিক ক্রাইসিসে ভুগতেছে না? ডেফিনেটলি। প্রত্যেকটা মানুষই তো নৈতিক নানা স্খলন ঘটতেছে না? তো আমাদের সুফি সমাজকে উচিত এই নৈতিক স্খলনের জায়গা নিয়েও কাজ করা, সেটাও তো একটা সংগ্রাম, তাই না? কিন্তু ভাই একটা মানে ব্যাপার লক্ষ্য করা যায় বাংলাদেশে, এই যে সুফি যে আমি যদি ইনাদেরকে একটা গোষ্ঠী হিসেবে চিন্তা করি, এই গোষ্ঠীর প্রতি একটা বিদ্বেষ, Yes. একটা একটা আক্রমণ, একটা হচ্ছে কি বলে এদেরকে দমন করার একটা চেষ্টা থাকে, চেষ্টা আছে সোসাইটিতে সেটা ব্যাপকভাবে আছে। সেটা যে শুধু শাসক গোষ্ঠী করতেছে, না 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 ক্ষমতাসীনরাই করতেছে না ব্যাপারটা না তা না না। না, ব্যাপারটা এমন না। ইভেন সাধারণ মানুষ এবং ইসলামিক ধারণার মানুষজনও আসলে মানে এটাকে দমন করার চেষ্টায় আছে। আমরা যদি মোটা দাগে, আমরা যদি 5ই আগস্টের পরে যে মাজারগুলো ভাঙা হয়েছে তার যদি আমরা সিলসিলা টানি বা তার যদি সংখ্যাটাকে টানি, তাহলে দেখব যে সেই সংখ্যাটা 110-এর কাছাকাছি। 110টা আখড়া বা 110টা খানকা এগুলো ভাঙা হয়েছে, আক্রমণ হয়েছে আর কি। নাম্বারটা অনেক বেশি। আমাদের কাছে এই দলিলগুলো আছে, কোথায় কোথায় ভাঙা হয়েছে। তো সেগুলো নিয়ে অনেক সংগঠন বা অনেকে কাজও করতেছে, আচ্ছা, মাঠ পর্যায়ের কাজও করতেছে। মধ্য কথা হচ্ছে এটা এদেরকে কিন্তু সেভ করতে পারে নাই, ইন্টারিম যারা আসছে এরা কিন্তু এদেরকে সেভ করতে পারে নাই। একথা বড় মোটা দাগে এটা সত্য, সেভ করতে এদেরকে পারে নাই। সেফটি দিতে ব্যর্থ হয়েছে। এটা মোটা দাগে কথা সত্য। এখন কথা হলো যে এটা কেন হইল, এর জন্য আমি কয়েকটা পয়েন্টে আলাপ করব, আমাকে একটু সময় দিতে হবে। শিওর। 1 নাম্বার পয়েন্ট, টোটাল যে ভাঙা হইল, ভাঙাটা কোথায় কোথায় হইল সেটা আমাদেরকে আগে দেখতে হবে। ওকে। 1 নাম্বার, বাংলাদেশে খানকা বা সুফি তরিকা বেসড লোকের সংখ্যা সবচেয়ে বেশি হলো 2টা বিভাগে। 1 নাম্বার হলো চট্টগ্রাম, 2 নাম্বার হলো সিলেট। চিটাগংয়ে এই মাজার সংস্কৃতি কবের তুমি কি বলতে পারো? বহু আগে থেকে, ইভেন কি বলা যায় মোহাম্মদ বিন কাসিমের আগে থেকে এখানে ধীরে ধীরে মাজার কালচারগুলো ধীরে ধীরে স্টাবলিশড হয়েছে। আচ্ছা। চিটাগংয়ে স্পেশালি, যেহেতু এটা বন্দরের একটা জায়গা, সেই অর্থে এখানে সিরিয়া আরব থেকে অনেক বণিকরা আসতো, এখানে বণিকদের সাথে সাথে এরকম যাদেরকে আমরা প্রিস্ট বলি, সেই প্রিস্টরা আসতো। সেই জায়গা থেকে এখানে আস্তে আস্তে এরকম তারা আখড়া করতো, এখানের মানুষের সাথে মিশতো। চিটাগংয়ে যে ছেলেটা বা যে তরুণটা মাজারকে অপছন্দ করে, ব্যাপকভাবে ডিনাই করে, যে তরুণটা সালাফি অন্টোলজির বা ওয়াহাবি অন্টোলজির যে ছেলেটা, সেও কিন্তু মাজার ভাঙতে যাবে না। প্রশ্নটা হলো কেন? কারণ হলো এই ছেলে ছোটোবেলায় তার দাদির কাছ থেকে অথবা তার মার কাছ থেকে ওই মাজারে 2টা মোমবাতি বা 2টা সিন্নি দিতে গেছে। মানে তার ছোটোবেলা থেকেই
তার চাইল্ডহুড সময় থেকেই সে মাজারের যে কালচার, মাজারের যে সংস্কৃতি, এই সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে সে জড়িত। আচ্ছা, একটা পার্ট। একটা পার্ট সে। সে যেমন মাজারের সাথে চরিত্র, সে ওখানে গিয়ে দেখছে এখানে রিকশাওয়ালা আসে, এখানে হিন্দু আসে, এখানে দোকানদার আসে, এখানে মুদি দোকানদার আছে, এখানে সমাজের একদম এলিট ক্লাস আসে, এখানে সমাজের বড় বিত্তবানরা আসে, এখানে নানা ধরনের লোক আসে, নানা কাজে আসে, নানা ওসিলায় আসে, নানা কিছুর জন্য আসে। এই জিনিসটা ওই ছেলেটা দেখে আসতেছে। সুতরাং সে ওখানে কখনোই ভাঙতে যাবে না। অথবা বাইরে থেকে আমরা কেউ যদি ভাঙতে যাই, ওই ছেলেই লাঠি ধরবে যে ভাই তোর এটা কী ক্ষতি করছে, ওই ছেলে লাঠি ধরে এটা ভাঙতে দিবে না। এই কথার অর্থ হইল ওখানকার সোসাইটির সাথে মাজার ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা। অ্যাট দ্য সেম থিং ইজ হ্যাপেনিং ইন সিলেক্ট। সো এই জায়গাগুলোতে এই ঘটনা ঘটবে না। কিন্তু যদি এরকম হয়, ধরো তোমার এরিয়া জেলেদের এরিয়া, সেখানে সবাই মাছ উৎপাদন করে, মাছ চাষের সাথে যুক্ত অথবা মাছ ধরার সাথে যুক্ত। হঠাৎ করে আমি ওখানে গিয়ে যদি বলি যে না, এখন থেকে তোমরা আর মাছ ধরবা না, এখন থেকে তোমরা কৃষি মানে হাল চাষ করবা, তোমার কাছে আমাকে ইউটোপিয়ান মনে হবে, তোমার কাছে আমাকে অযাচিত মনে হবে, তোমার কাছে আমার কাছে মানে আমাকে তোমার ওই সোসাইটির কাছে আমাকে মনে হবে যেন মানে একটা এক্সট্রা বার্ডেন হিসেবে সে হাজির হয়েছে। এই তো চাপাই দেওয়া হবে আর কি। চাপাই দেওয়ার মতো। তো যে মাজারগুলো ভাঙা হয়েছে সেই মাজারগুলোতে আমরা দেখব যে ওই জায়গার বসতি বা ওই জায়গার জনগোষ্ঠী এই মাজারের যে কালচার, সেই কালচারের সাথে হ্যাবিচুয়েট না, তাদের হ্যাবিচুয়েশন নাই, অনেক আগে থেকে হ্যাবিচুয়েশন নাই। আচ্ছা। কিন্তু ওখানে 20 বছর, 10 বছর, 30 বছর, 40 বছর বা 50 বছরে এটা একটা মাজারের মতো একটা জিনিস গড়ে উঠছে, যেটা ওদের আপাত বা প্রচলিত যে সোসাইটি আছে সেই সোসাইটির সাথে সেটা খানিক হলেও সাংঘর্ষিক। আচ্ছা। তো আসলে ওই জায়গাগুলোতে মাজারটা ওই জায়গার কালচার হয়ে ওঠে নাই, ওই জায়গার সংস্কৃতি হয়ে ওঠে নাই, ওই জায়গার নর্মস হয়ে ওঠে নাই। মানে মাজারটাও চাপাই দেওয়া হয়েছে। মাজারটাও কাইন্ড অফ চাপাই দেওয়ার মতোই হয়ে উঠছে। আচ্ছা আচ্ছা। এটা একটা কারণ যে সেক্ষেত্রে তারা একটা স্পেস পাইছে, একটা ফাঁকা ভ্যাকুম পাইছে, সেই ভ্যাকুমের সময় তারা ওই স্থানীয় লোকরা এটাকে ভেঙে দিছে অথবা তাদের উপর অত্যাচার চালাইছে। আমি যে কটার কথা বলছি সব জায়গায় এরকম দেখবা যে এরকম আমরা উদাহরণ পাইছি যে রবি সোমবার ওই ভদ্রলোক করতে যায়, কি বলে, ওই মাজারে গান শুনতে যায়। রবি সোমবার ওই মাজারে গান শুনতে যায়, সেই লোক কি ঠিকই জুম্মার নামাজ পড়ে মাজার ভাঙতে গেছে, এরকম রেকর্ড আমাদের কাছে আছে। আচ্ছা। এটা কেন হয়েছে? খুব ইন্টারেস্টিং। এটার কারণ হচ্ছে, এটা একটা কারণ, এটা শুধুমাত্র কারণ তা না, এটা একটা কারণ। এই কারণে এটা হতে পারে। আবার যখন একটা প্যারাডাইম শিফট হয়েছে, মাজার কেন্দ্রিক একটা ইকোনমিক্যাল একটা থাকে, কিন্তু মানে অর্থনৈতিক স্বার্থসিদ্ধির একটা বিষয় আসে এখানে, এটা সে যুক্ত। কারণ এখানে অসংখ্য লোক এখানে দেয়, কি বলে, মানত করে, হাদিয়া, চাঁদা বা যাই বলি আমরা, এই জিনিসগুলো দেয়। ইটস মিন এখানে একটা ইকোনমিক্যাল একটা কি বলে একটা গোষ্ঠী গড়ে ওঠে যারা সুবিধাভোগী এটার। কারণ যখন একটা প্যারাডাইম শিফট হয়েছে তখন ওই সুবিধাভোগীদেরকে, যেহেতু তারা পুরোপুরি পার্টিজান না, যেহেতু তারা ওখানকার লোকরা পুরোপুরি পার্টিজান না, তাদেরকে সরাইতে হয়। কিন্তু যেহেতু পার্টিজান না, সরানো তো যাবে না। পার্টিজান হলে না সরানো যেত। আমার কথা বোঝো নাই, আমি কি জিনিসটা বোঝাইতে চাচ্ছি। মানে পার্টিজান হলে তো সরানো ইজি হইতো। কথার কথা, আমি আওয়ামী লীগ করি, আমি ওখানের খাদেম হয়ে বসে রয়েছি, তাহলে আমাকে সরাইতে তোমার সুবিধা হইতো। হ্যাঁ, কোনো ব্যাপারই না। কিন্তু আমি তো ওখানে পার্টিজান হিসেবে না, বাট আমি অর্থনৈতিকভাবে সুবিধা ভোগ করতেছি। কিন্তু যেহেতু এবার প্যারাডাইম শিফট হয়েছে, এবার তুমি আমাকে এসে বলছো ফুট, কিন্তু সেটা ফুটতেছে না। তখন কি করা লাগতেছে? আমার উপর তুমি বলতেছো যে এ খারাপ, এ শিরক করে, এ অমুক করে, এ তমুক করে, এই করে তুমি ওই যা ভাঙতে চাও, ভেঙে দিচ্ছ। ভেঙে দেওয়ার অর্থ হচ্ছে তুমি ওখান থেকে সরে গেলে এবার আমি ওই জায়গার দখলদারিত্বটা নিব। এবং এই ঘটনাটা ম্যাক্সিমাম জায়গায় ঘটছে। সেই জায়গাগুলো অনেক জায়গায় মাজার ভাঙা হয়ে গেছে, কিন্তু অনেক জায়গায় হয়েছে কি, মাজার আর ভাঙা আসছে না, নতুন গোষ্ঠী আসছে, কি বলে, নিয়ন্ত্রণ গোষ্ঠী আসছে, যারা ফিনান্সিয়াল জায়গাটা এখন এনজয় করতেছে। এই উদাহরণ আমাদের কাছে আছে। আচ্ছা। কেমন ওই আগেরটা যেমন একটা কারণ ছিল, এইটাও ঠিক এরকম একটা কারণ। আচ্ছা। এবার তৃতীয় কারণ আসি। সেই কারণটা তোমার কাছে খুব ইরিটেটিং মনে হতে পারে।
খুবই ইরিটেটিং মনে হতে পারে। সে হচ্ছে আমাদের এখানের এটা একটা খুব ভালো দিক যে আমাদের এখানে যারা প্রগতিশীলতার চর্চা করেন, যারা ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল, সেই ইন্টেলেকচুয়ালরা এখন মাজারের প্রতি তাদের একটা দরদের জায়গা আছে, যেটা খুব পজিটিভ দিক। কিন্তু এই ঘটনা বিগত 20 বছরের ঘটনা বা 30 বছরের ঘটনা। ইন্টেলেকচুয়াল অংশগুলো, স্পেশালি আমি ঢাকা শহর বা চিটাগং শহরের কথা বলছি, ইন্টেলেকচুয়াল অংশগুলো মাজারের প্রতি একটু দরদি এখন। অ্যাটলিস্ট আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় সেরকমই দেখি, তাই তো? কিন্তু 30 বছর আগে, আজ থেকে 30 বছরের আগের যদি আমরা হিস্ট্রি খুঁজি, তাহলে আমরা দেখব যে আমাদের ইন্টেলেকচুয়াল শ্রেণী মাজারকে একটা ক্রিমিনালাইজড জায়গা হিসেবে উৎপাদনের একটা তাদের চেষ্টা ছিল। তার বড় উদাহরণ হলো লাল সালু, সবচেয়ে বড় উদাহরণ। এবং লাল সালু এত পরিমাণ মানে ইনফ্লুয়েন্সিয়াল, মানে একদম ফ্রম রুট টু টপ ক্লাস পর্যন্ত এত পরিমাণ ইনফ্লুয়েন্সিয়াল যে দিন শেষে মাজার মানেই এটা হলো একটা ধান্দাবাজি জায়গা। মাজার মানে লাল সালু, মাজার মানে এখানে টাউটারি করা হয়, মাজার মানে এখানে নানা রকম আকাম কুকাম করা হয়, এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে বিগত 50। ইভেন আমি বলবো লাল সালু এটার জন্য বিশাল দায়ী ভাই, অনেক দায়ী। আমার মামা মানে গতকালকে বলতেছিল আর কি, লাল সালুর এক্সাম্পল দিয়ে, লাল সালুর রেফারেন্স দিয়ে, যে পীর টির এরা তো এরকমই হয়, টাউটার হয়, হ্যাঁ তাই না? হ্যাঁ। টাউটার হয়। এখন লাল সালু হচ্ছে, আমি বলবো সৈয়দ অলিউল্লাহকে আমি বলবো উনি হচ্ছে যে লাস্ট পারসন যে কিনা মানে মাজারকে ভিলেনাইজড করার একটা ফ্রেম দিয়ে গেছে বা ভিলেনাইজড করার একটা লাস্ট স্ট্রাকচার দিয়ে গেছে, এবং যেটা ফাইনাল স্ট্রাকচার। এর আগে আমরা আরো অনেক বাঙালি লেখকদেরকে দেখব তারা মাজার নিয়ে এরকম এই টাইপ কথাবার্তা বলছে। উদাহরণ দিলে আমি শেষ করতে পারবো না, অসংখ্য উদাহরণ। শিক্ষা গোষ্ঠীর মধ্যে তার উদাহরণ আছে। শিক্ষা গোষ্ঠীর আগে সেদিন একটা বই পড়তেছিলাম, আমি লেখকটার নাম ভুলে গেছি। 1881 সালে বইটা প্রথমে এস্টাবলিশড হয়, এটা প্রথম আবার নতুন করে প্রকাশ করে। তার লেখাপত্রের মধ্যে পড়লাম, সে মাজারকে বলতেছে এটা মানে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, এখানে টাকা কামানোর ব্যাপার স্যাপার, মানে এই সিলসিলা অনেক আগে থেকেই চলমান। এবং সেই চলমান কাজটা করছে এখানকার শিক্ষিত শ্রেণী, কারণ এই লেখাযোগ্য তো তখনকার এই মূর্খ লোকরা লিখতো না, যাদের যে মানে যাদেরকে আমরা ওই অর্থে মূর্খ বলি আর কি। পথের লোকটা বা কম শিক্ষিত লোকটা তারা তো লেখালেখি করতো না, তখনকার তো প্রিন্ট এত ইজি ছিল না। শিক্ষিত লোকরা, শহুরের লোকরা, এলিট লোকরা, যাদেরকে আমরা প্রগতিশীল বলি, তারাই তো লেখাযোগ্য করতো, তাই না? তো তাদের লেখাপত্রের মধ্যে আমরা প্রচুর এরকম এলিমেন্ট পাবো যে মাজারকে তারা করছে, ভিলেনাইজড করছে, মাজারকে ক্রিমিনালাইজড করছে। এই সিলসিলার লাস্ট হলেন সৈয়দ অলিউল্লাহ সাহেব। উনি এটাকে একদম করে গেছেন, সবগুলো সারাংশটাই না দিয়ে গেছেন, লাস্ট পেরেকটা উনি মারছেন। তো এখানে এটাও আর একটা কারণ যে আমাদের মনোজগতে মাজার মানে এটা খারাপ, এখানে খারাপ কিছু হয়, সেই জায়গা থেকে আমরা কিন্তু বারবার ভাঙতে যাই। এবার দ্বিতীয় আরেকটা খুব বড় কারণ, কিন্তু ভাই এটা তো বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীর ধারণা, তো এটা যে অস্বীকার করার কোনো ওয়ে নাই যে বিশাল জনগোষ্ঠীর ধারণা এটা, তো তাদের ধারণাটা যে ভুল, এইটা মানে এটাকে কিভাবে জাস্টিফাই করা যায়? তাদের ধারণা ভুল এটা নিয়ে যে ধরো তুমি কাজ করতেছো, আমি কাজ করতেছো, অনেকে কাজ করতেছে, আস্তে আস্তে হয়তো বা আমাদের যে কথা সাহিত্যিকরা আসে, কথা সাহিত্যই তো মানুষের কাছে সবচেয়ে বেশি পৌঁছাইতে পারে, তাই না? অথবা কথা সাহিত্যিকরা যারা আছেন তারা হয়তো এগুলো নিয়ে লিখবেন ভবিষ্যতে। আস্তে আস্তে ভুল তো ভাঙবেই, আস্তে আস্তে ভুল মানে যে গ্রাউন্ডটা তৈরি হয়েছে এই গ্রাউন্ড থেকে তো বের হয়ে আসবে। এবং থার্ড এবং বড় একটা দায় হলো পেট্রোডলার। অটোমান সাম্রাজ্য ভাঙা গিয়া যখন ইবনে সৌদ যখন সৌদি আরবটাকে নেয়, ইবনে সৌদ কিন্তু ওয়াহাবি মতাদর্শীর দিকে ধাবিত হয়। ওকে, আচ্ছা, ওয়াহাবি মতাদর্শী একটা মানে বড় মোটা দাগে একটা সালাফি ধ্যান ধারণা। সালাফি ধ্যান ধারণা ভালো, যে আমি অতীতের দিকে ফিরে যাব, সালাফি ধ্যান ধারণা ভালো, খারাপ না। মানে আমার অ্যানসেস্টর বা আমার অতীতস্তাদের দিকে ফিরে যাব, এটা খারাপ না, এটা ভালো, আমি খারাপ মনে করি না। কিন্তু ইবনে ওয়াহাব যেভাবে এটাকে এই ডিসকোর্সটাকে যেভাবে উনি করছেন, ব্যাখ্যা করছেন, সে ডিসকোর্স নিয়ে ব্যাপক প্রশ্ন আছে। এবং সেই ডিসকোর্সের ব্যাখ্যা আমি যাব না, কিন্তু এই ওহাবি মতবাদের একটা বিষয় আসা হচ্ছে যে এ ধরনের মাজার, এ ধরনের কবর, এগুলো থাকা যাবে না। একটা চিহ্ন থাকতে পারে সর্বোচ্চ, এর বেশি কিছু থাকা যাবে না। দ্যাট ইজ হয় তারা কিন্তু 1927 সালে বা 25 সালে মক্কার যত কবর ছিল সব কবর কিন্তু তারা ভেঙে দেয়। তাই? হ্যাঁ, নবীজির কবর থেকে, নবীজির কবরটা বাদে বাকি সবার কবরই কিন্তু তারা ভেঙে দেয়। কেমন? ওয়াহাবি ইবনে ওয়াহাবের মতাদর্শী যে ইবনে সৌদ যখন ক্ষমতা নেয় তখন। আচ্ছা। এবং এই ঘটনাটা কখন ঘটে? যখন ব্রিটিশরা সৌদি অঞ্চলের দখলদারিত্ব নেয়, ব্রিটিশরা কলোনি যখন উৎপাদন হয় আর কি। আচ্ছা, কলোনি যখন উৎপাদন হয় তখন এটা করে কি বলে মানে ইবনে সৌদের
মাধ্যম দিয়ে এগুলো আস্তে আস্তে ভাঙা হয় 1927 সালে বা 25 সালে। হুম। কেমন? তার মানে ওরই ধারাবাহিকতায় আজকের বাংলাদেশে আমরা এই ধরনের উত্থান ঠিক দেখতে ওই পাই। ধারাবাহিকতা না, এখানে আবার প্রশ্ন আছে। তখনও তো বাংলাদেশের ওই জায়গায় তেল পাওয়া যায় নাই সৌদিতে। যখন তেল পাওয়া গেল তখন প্রচুর শ্রমিকের দরকার হলো। তারা আস্তে আস্তে ইকোনমিক্যালি বাড়তে থাকলো। এর আগে কিন্তু আমরা এরকম নিদর্শন পাবো। ইভেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নানি সৌদি আরবে কিন্তু টাকা পাই থাকতো হজ পরিচালনার জন্য। এই নিদর্শন আছে। মানে তারা কোনো ধনী রাষ্ট্র ছিল না। আমাদের এখান থেকে লোকজনের টাকা দেওয়া লাগতো। আমাদের মতো এইসব দেশের যারা একটু ধনী, যারা একটু এলিট, সেই লোকরা ওখানে টাকা দিত এগুলো পরিচালনা করার জন্য। ডক্টর শহীদুল্লাহর নানির টাকা দেওয়ার রেকর্ড আছে, আচ্ছা, দলিল আমার কাছে এসে দলিল আছে। কিন্তু যখন তেল পাওয়া শুরু করলো তখন তাদের প্রচুর শ্রমিক দরকার হলো। তখন কি বাংলাদেশ থেকে গেল, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যেগুলো বলি, এই অঞ্চল থেকে বিভিন্ন শ্রমিক ওখানে যাওয়া শুরু করলো। ওখানে শ্রমিকরা গিয়ে তারা কিন্তু নতুন করে কিছু জিনিস শিখতে শুরু করলো। সে হলো যে মাজার থাকা যাবে না, এটা পূজা, এটা শিরক। তো তাদের মাধ্যমে তো এখানে নানান রকম চিন্তা চেতনা আদান প্রদান হলো, যেটা হয় এটা তুমি তো বুঝোই, না বোঝার তো কোনো কারণ নেই। মিথস্ক্রিয়া, হ্যাঁ, মিথস্ক্রিয়া, এই জিনিসগুলো আস্তে আস্তে এখান থেকে এরপর বিভিন্ন ভার্সিটিতে এখানকার স্টুডেন্ট যাওয়া শুরু করলো, এই করলো সেই করলো শুরু করলো, আস্তে আস্তে এখানে আস্তে আস্তে জিনিসটা এস্টাবলিশড হইলো যে হ্যাঁ, মাজার রাখা যাবে না, মাজার এটা পূজার সামিল। কেমন খানকা রাখা যাবে না, পূজার সামিল। সেই জায়গা থেকে সেখান থেকেও আর এই শ্রমিক যারা যায়, কথার কথা তারা তো মোটামুটি নিম্নবর্গের বা মধ্যবিত্ত বর্গের একটা শ্রেণী। তো তাদের পরবর্তী জেনারেশনের মধ্যে তো আস্তে আস্তে এই জিনিসগুলো গ্রো করা শুরু করলো। এরপর আবার অনুবাদ একটা ব্যাপার আছে। এই পেট্রোডলারের মাধ্যম দিয়ে এখানে যে অনুবাদ সাহিত্যটা গড়ে উঠলো, সেই অনুবাদ সাহিত্যের মধ্যে এসব সিম্বল রয়ে গেছে। মানে আরবি থেকে যে অনুবাদ সাহিত্য হওয়া শুরু হলো, ওকে, সে অনুবাদ, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। সে অনুবাদ সাহিত্যের মধ্যে এই যে ডিস্ট্রাকশনের যে বিষয় আসে, এই জিনিসগুলো আসা শুরু হইলো অনুবাদ সাহিত্যের মাধ্যমে। তো যখন কিতাবে লেখা থাকে, কিতাবে কিন্তু মানে একই লেখা দুইভাবে কিন্তু লেখা যায়, অনেকভাবেই লেখা যায়, অনেকভাবেই লেখা যায়, লেখা যায় না? হ্যাঁ। মানে একটা আরবি শব্দের তো একটা আরবির 20টা প্রতিশব্দ আছে, বা 20টা তোমার প্রতিশব্দ আছে, সিনোনিম আছে। এখন আমি কোনটা নিব? আমার সাথে যেটা যায়, আমার সাথে যেটা যায়, তাই না? এই ঘটনাটা এখানে ঘটলো। যার বদলতে ঘটলো কি, মাজার হয়ে উঠলো আমাদের এখানে কি বলে এটা, খারাপ জায়গা। আর এর পাশাপাশি আমাদের একাডেমিয়ার যে লোকজন, মানে একাডেমি বলতে সুশীল যে লোকজন, তাদের তো লিটারেচার আছেই। দুইটা মিলে মনোজগতের মধ্যে ঢুকে গেল আস্তে আস্তে যে কি বলে, মাজার একটা খারাপ জিনিস। তারই ধারাবাহিকতা এখন। আমি বুঝাইতে পারছি কিনা? খুবই ভাই, মানে এখানে শুধু একটা ন্যারেটিভ দিয়ে তুমি যদি সম্য আগাও, তাহলে এটা বিপজ্জনক হবে। আমি যেগুলো বললাম 4-5টা যে বিভিন্ন পয়েন্টগুলো বললাম, এর বাইরে হয়তো আরও অনেক কারণ আছে, সেগুলো খুঁজে আমাদের বের করা দরকার। আমাদের যারা একাডেমিয়া আছেন, আমাদের যারা ইন্টেলেকচুয়ালস আছেন, আমাদের যারা বুদ্ধিবৃত্তিক কাজ করেন, আমাদের যারা সাহিত্য করেন, তাদেরকে এই জিনিসগুলো নিয়ে সামনে হাজির হতে হবে। স্পেশালি বাংলাদেশে তো আসলে একটা গোষ্ঠী আছে, গোষ্ঠী বলবো না, ইসলামিস্টদের মধ্যেও যে এলিটিস্ট গোষ্ঠীটা, যারা আসলে বয়ান দেয়, যারা বয়ান উৎপাদন করে, এবং যারা মানুষজনকে কোনটা করা যাবে কোনটা করা যাবে না এই ধরনের ডিসিশন দেয়, ডিসিশন মেকার ইন ইসলামিক কালচার, তারা আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে এখানে। খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাদের। এবং তুমি আরেকটা জিনিস খেয়াল করবা, সে হচ্ছে যে আমাদের এখানকার মানে ইসলামী যারা স্কলার, তাদের কিন্তু কয়েকটা ধারা আছে। তার মধ্যে একটা ধারা আছে, আমি একটু মোটা দাগে বলবো, সে হলো দেওবন্দি ধারা। আমাদের মৌলানা ভাসানী কিন্তু দেওবন্দির স্টুডেন্ট। তো এরকম একটা ধারা আছে দেওবন্দি ধারা। দেওবন্দি ধারা কিন্তু পীর বা সুফি এদেরকে কিন্তু ডিজোন করে না। হ্যাঁ, দেওবন্দীদের মধ্যে এখন অনেক সালাফ ধারা আছে, কিতালি ধারা আছে, এরকম অনেক ধারাও আছে। কিন্তু মোটা দাগে দেওবন্দি ধারা কিন্তু, মোটা দাগে আমি আবারও বলছি, মোটা দাগে দেওবন্দি ধারা কিন্তু সুফি বা পীর বা এই পীরপন্থ এদেরকে কিন্তু ডিজোন করে না। হ্যাঁ হ্যাঁ, তাদের কিছু ডিবেট আছে এখানে, যে কাজটা এগুলো নিয়ে কিছু ডিবেট আছে, কিন্তু সেই ডিবেট দিয়ে তারা কিন্তু এটা ধ্বংস করতে হবে এরকম দিকে যায় না, তারা ভেঙে ফেলতে হবে এরকম দিকে যায় না। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কিন্তু সমস্যা হলো এই গোষ্ঠীটা এখন যে মিডিয়ায় তারা সক্রিয় না, মিডিয়া তারা আসতেই পারে না।
এই জায়গাগুলোতে যাদের অংশীদারিত্ব তারা হচ্ছে যে মার কাট প্লেয়ার। হুম। আমি বুঝাতে পারছি কিনা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো তাদের যে বয়ানগুলো বা তাদের যে এলানগুলো, সেই এলানগুলো আমাদের সামনেও কম হাজির হয়। আমাদের কাছে তাদের বয়ানই হাজির হয় যারা মার কাট তো ভাই মাইক ফাটান না, মানে আমি ভয়েস বলি এদের এদের কথাই আমাদের এখানে হয় বেশি মার কাট বা প্রভাবশালী হয়ে ওঠে। তো যার ফলে মনে হয় যেন যে হ্যাঁ, তাদের কথাতে মনে হয় যেন সকল হুজুর মানেই তারা মাজার বিরোধী, সকল হুজুর মানেই তারা কি বলে সুফি বিরোধী বা তাসাউফ বিরোধী, এরকম মনে হয় আমাদের কাছে। আসলে ব্যাপারটা যদি আমরা ভিতরে ঢুকি ব্যাপারটা এমন না। আচ্ছা ভাই, এই যে আমাদের বাংলাদেশে মানে একটা ইম্পর্ট্যান্ট টার্ম আমরা সবসময় খেয়াল করি, এবং এই যে ইসলামের শত্রু হিসেবে সেকুলারিজম ব্যাপারটাকে সবসময় উল্লেখ করা হয়। তো এই যে ভাই সেকুলার যে গোষ্ঠী বা সেকুলারিজম জিনিসটা কই থেকে আসলো, মানে এটার উৎস কোথায় বাংলাদেশের? আমাদের এখানে সেকুলার শব্দটা খুবই প্রচলিত। আনফর্চুনেটলি এটার বাংলা করা হয়েছে অসাম্প্রদায়িকতা। সেকুলারিজমের বাংলা করা হয় অসাম্প্রদায়িকতা। হুম। কিন্তু অদ্ভুতভাবে বাংলাদেশে অসাম্প্রদায়িকতা বা সেকুলারিজমের উপর খুব বেশি কোনো কিতাবপত্র নাই। আমরা বারবার এই শব্দ বলি, কিন্তু খুব বেশি তুমি যদি গুগল করে সার্চ দিয়ে দেখো, তুমি বাংলায় খুব বেশি কিতাবপত্র পাইবা না। ওকে। হ্যাঁ, ইংরেজিতে অনেক কিতাবপত্র পাইবা। এখন আমি আরেকটু ইয়াতে যাই, সেকুলারিজমের জিনোলজি বা উৎপত্তিগত জায়গা নিয়ে আলাপ না করে আমি একটু এটা কীভাবে আসলে ইউরোপে আসলো, ইউরোপ থেকে আমাদের এখানে কীভাবে আসলো সেই জায়গাটায়। প্রথমত হইল, আমরা যদি ইউরোপের রাজিহল মনস্তত্ত্ব দেখি, ইউরোপকে আমি বলি হচ্ছে প্রমিথিয়ান জমিন। প্রমিথিয়ান কেন? কেন প্রমিথিয়ান? প্রমিথিয়ান এটা তুমি যে গ্রিক মিথোলজিতে পড়ছো, যে প্রমিথিউস নামক দেবতা, সে দেব মানে গডের কাছ থেকে জ্ঞানকাণ্ড হিসেবে আগুনকে নিয়ে আসছিল, মানে মানুষকে জ্ঞানী করবে এই অর্থে, তাই না? পরে সেই গড প্রমিথিউসকে বর দেয়, কি বলে, তাকে ধ্বংস হোক, এরকম একটা জায়গায় যায়, তাই না? আচ্ছা। তাহলে ওখানকার মানে হিস্ট্রিটা হচ্ছে, হিস্ট্রি বলতে মিথোলজিক্যাল হিস্ট্রিটা হচ্ছে গড মানুষের জন্য কল্যাণকর না, গড মানুষের জন্য কল্যাণকর না, মানে গড আলাদা সত্তা, মানুষ আলাদা সত্তা, তাই তো? কারণ আমি যেহেতু তার কাছ থেকে জ্ঞানকাণ্ড এনে মানুষের মধ্যে ছিটাই দিতে চাইছিলাম, সুতরাং ওই গড এটার জন্য আবার অখুশি হয়েছেন। তাহলে গডের সাথে এখানকার প্রমিথিউসের সম্পর্কটা কি? সাংঘর্ষিক। সাংঘর্ষিক, বুঝাতে পারছি? সাংঘর্ষিক সম্পর্ক, তাই না? হুম। তো দেখো, আমরা যদি 1600 সাল পর্যন্ত, মানে রেনেসাসের আগ পর্যন্ত যদি আমরা টোটাল ইউরোপকে দেখি, সেখানে যে শাসন চলতেছে সেটা গডের শাসন, মানে গির্জার শাসন, তাই না? গডের যে মেসেঞ্জার্সরা আছেন, পাদ্রী বা তাদের শাসন চলতেছে, সেখানে জনগণের কোনো অংশীদারিত্ব নাই, কোনো অংশীদারিত্ব নাই। দলিল আছে এটার, তাই তো? এটা দলিল আছে। হ্যাঁ। মানে সেখানে গডই শাসন করতেছে। কেমন? রেনেসাসের পরে বা ফরাসি বিপ্লবের পরে আমরা দেখলাম কি, গড আর নাই, শুধু মানুষ আছে, সেখানে গড আর নাই। আচ্ছা। গডের যে চিন্তা চেতনা, ধর্ম, রিলিজিয়ন যেটাকে বলে ক্রিশ্চিয়ানিটি, সেই ক্রিশ্চিয়ানিটিকে আবারও গির্জায় দিয়ে দেওয়া হয়েছে, বিলুপ্ত হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল। এখন তো অনেক গির্জাকে রিনোভেশন করে এটা মিউজিয়ামের মতো করে ফেলানো হচ্ছে, তাই না? এরকম তো আমরা দেখতেছি, তাই তো? মানে কি এখন আর গড নাই? একটা সময় শুধু গডের শাসন ছিল, একটা পর্যায়ে এসে দেখলাম গড আর নাই, শুধু মানুষের শাসন হয়ে গেল। তাহলে ওই যে কি বলে প্রমিথিয়ান যে মানুষ, যে প্রমিথিউসের সাথে গডের সম্পর্ক হচ্ছে সাংঘর্ষিক, আমরা তাদের বাস্তব জীবনে কিন্তু আমরা এটা নিদর্শনটা দেখতেছি না? এখন যখন মানুষ গডহীন বা রিলিজিয়নহীন বা রিলিজিয়াস ভাবনাহীন যে মানুষের শাসন আসলো, সেখানে রিলিজিয়ন নাই, এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে বলা হলো সেকুলার। তাহলে ওখানে সেকুলারের ধারণা আসছে গডলেস অথবা কি বলে রিলিজিয়নলেস, তাই তো? সেকুলারিজমের ধারণা। এবং তাদের বয়ান হচ্ছে যে রিলিজিয়ন যদি থেকে থাকে সেটা গির্জায় থাকবে, সেটা পাদ্রির কাছে থাকবে, নানের কাছে থাকবে, আমাদের কাছে কি, তাই না? এরকম একটা ধারণা। গড মানে ধর্ম থাকবে ওই ইয়ার মধ্যে, কোনার মধ্যে, তাই তো? ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত চর্চার মধ্যে থাকবে, তাই না? এটা আমার রাষ্ট্রের মধ্যে জনপরিসরে কেন আসবে? ইউরোপে কিন্তু এভাবেই চলে, এটাই সেকুলারিজম ইউরোপে, এটাই তো নাকি? হ্যাঁ, এটাই। তুমি অন্য কিছু জানো না? এটাই আছে, এটাই সেকুলারিজম। তাহলে ওখানকার মানুষের মানে প্রমিথিয়ান ম্যান, ওখানে প্রমিথিয়ান ম্যানের সাথে সম্পর্ক আছে, গডের সাথে সম্পর্ক দা কুমড়া। কিন্তু বাংলাদেশে তো তা না। বাংলাদেশ না, শুধু টোটাল ইস্টে এবং ফার ইস্টে, আমরা তো ফার ইস্ট, ইস্ট হলো ইরান বা সৌদি মদি যেগুলো আছে, এখানের মানুষকে আমি বলি পন্টিফিশিয়াল। পন্টিফিশিয়াল মানে কি ভাই? এটা হচ্ছে সৈয়দ হোসাইন নাসরের একটা বয়ান। পন্টিফিশিয়াল হচ্ছে, আমি কিভাবে বোঝাতে পারি, যে এখানে খোদার বান্দা আলাদা, শত্রু সম্পর্ক না। তুমি দেখো, আমরা যদি আমাদের সেমেটিক হিস্ট্রিটাকে আমরা যদি দেখি,
আমি সেমেটিজমে আসছি, মানে ইস্টে আসতেছি, ফার ইস্টে পরে আসতেছি, মানে আমাদের অঞ্চলে পরে আসতেছি। সেমেটিক হিস্ট্রিতে দেখো আদম কোথা থেকে পতিত হলেন? বেহেশ থেকে পতিত হলেন। হুম। কিন্তু সেই আদমের সাথে খোদার সম্পর্ক কি? কোনোভাবেই কি শত্রুতাপূর্ণ সম্পর্ক? না। একদমই না, তাই না? হুম। এই তো একদমই না। কিন্তু ব্যাপারটা এমন না যে যদি আমরা গন্ধম ফলের গল্পের কথা বলি, গন্ধম ফল খাওয়া তাকে নিষেধ করা হয়েছিল, কিন্তু সে গন্ধম ফল খাইছিল, এই জন্য তাকে দুনিয়াতে পাঠাই দেওয়া হলো। মানে সে খারাপ কাজ করছিল, দুনিয়াকে পাঠাই দেওয়া হলো। কিন্তু তারপরে খোদার সাথে আমাদের সম্পর্ক কিন্তু কখনোই সাংঘর্ষিক না, তাকে আবার পেতে হবে, ফিরে পেতে হবে, এই টেন্ডেন্সি। হুম। সেম থিং আমরা যদি ইউরোপে দেখি, সেখানে বেহেশত থেকে সে জ্ঞান কাণ্ড নিয়ে আসলো মানুষকে দেওয়ার জন্য। সে পাপ করলো, সে পাপের জন্য খোদা তাকে নানা রকম ধ্বংস করলো, কিন্তু তাদের সম্পর্ক হয়ে গেল সাংঘর্ষিক। দা কুমড়া। আমাদের এখানে কিন্তু দা কুমড়া না, সাপে নেলে না, মানে ইস্টের কথা বলছি, সেমেটিক ঐতিহ্যের কথা বলতেছি। এটা গেল একটা। তুমি যদি ওয়েস্টে দেখো, খোদার ক্ষমতা হলো একচ্ছত্র, তাহলে কি তুমি বলবা যে আমাদের এখানে খোদার ক্ষমতা একচ্ছত্র না? কিন্তু একচ্ছত্র এখানে খোদার ক্ষমতা। কিন্তু খোদার যদি তুমি নামগুলো দেখো বুঝবা, ধরো ৯৯টা নাম খোদার আমাদের এখানে, তাই না? এখন ৯৯টা নাম, এই সংখ্যাটা তো হচ্ছে জাস্ট একটা সংখ্যা। এই ৯৯টা কথার অর্থ হচ্ছে অসংখ্য। ব্যাপারটা হচ্ছে অসংখ্য। তার যে নাম, এগুলো হচ্ছে অসংখ্য, মানে অনেক রকম তার ডাইভার্সি। মানে 9কে কি ধরা হয়? সর্বোচ্চ সংখ্যা ধরা হয় না? মানে এর উপর তার সংখ্যা নেই, মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে অসংখ্য, মানে নানা রকম ইয়ে আছে। এটাকে লিমিট করার কিছু নেই। লিমিট করার কিছু নেই, ব্যাপারটা এরকম। ধরো খোদার যে ক্ষমতা, খোদার ক্ষমতার সাথে রহমান আছে না নামের মধ্যে? গফুর আছে না? আছে। রহিম আছে না? রাহিম আছে না? আছে তো। খলিল আছে, হাবিব আছে, এই সব নামই তো খোদার। তাহলে খোদার যে একচ্ছত্র ক্ষমতার কথা আমরা বলি, সেই ক্ষমতা কত দিকে ধাবিত হচ্ছে? রহমান হিসেবে ধাবিত হচ্ছে, খলিল হিসেবে ধাবিত হচ্ছে। রহমান মানে কি? দয়ালু, পরম করুণাময়। গফুর মানে কি? ক্ষমাশীল। এভাবে ধাবিত হচ্ছে। আবার পরাক্রমশালী, সেটাও আছে, আছে না? তো মানে তার ক্ষমতা দেখো বিভিন্ন দিকে ডাইভার্স আছে। রহমান হিসেবে ডাইভার্স আছে তার ক্ষমতা, সেটাও তার ক্ষমতা। রহমান হিসেবে আসছে, ক্ষমাশীল হিসেবে আসতেছে, পরম দয়ালুময় হিসেবে আসতেছে, পরম ক্ষমতাশালী, পরম বিচারক হিসেবে আসতেছে। নানাভাবে তার ক্ষমতা দেখো নানা দিকে ডাইভার্সিফাইড হচ্ছে, তাই না? মানে একচ্ছত্র আমি বলতে চাচ্ছি না, একদিকে এটা মানে কোনো ফ্রেমে আনা যাচ্ছে না, তুমি ফ্রেমে আনতে পারতেছো না খোদাকে, বা খোদার যে ক্ষমতার যে জায়গা, এটাকে তুমি ফ্রেমে আনতে পারতেছো না। যেটা ওয়েস্টে হয়েছে, ফ্রেমে আনা যাচ্ছে, সে একজন শাসক, এভাবে আনা যাচ্ছে। ফারিস্টে আসো, এখানে যে খোদার ধারণা, মানে ভারতীয় অন্টোলজি, শিব তার একরকম পাওয়ার, ইন্দ্র তার আর একরকম পাওয়ার, তাই না? মানে খোদার যে পাওয়ারের যে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো তুমি একদিকে ডাইভার্সিফাইড না, মানে এক রৈখিক না, সরল রৈখিক না, বিভিন্ন দিকে ডাইভার্সিফাইড। তাহলে এখানে একচ্ছত্রভাবে ধরো কথার কথা খোদা পরাক্রমশীল, সেই অংশটাকে আমি বাদ দিলাম, তাহলে ঠিকই খোদার রহমান অংশ এখানে হাজির থাকবে। আবার খোদার মনে করো রহমান অংশটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে পরাক্রমশীল অংশ হাজির থাকবে। অথবা খোদার ধরো ইন্দ্র অংশ আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে শিবের অংশ এখানে হাজির থাকবে। কিন্তু ওয়েস্টে তুমি খোদার যে কোনো একটাকে বাদ দিলে খোদাই বাদ হয়ে যায়, মানুষ থাকে। এবার মানুষকে বাদ দিয়ে দিলে শুধু খোদাই থাকে, বুঝছো? সরল রৈখিক। বাট আমাদের ইস্টে বা ফার ইস্টে ব্যাপারটা ওরকম না। দ্যাট ইজ ওয়াই তুমি পিওর সায়েন্সের একজন হিন্দু স্টুডেন্ট, তুমি নাসায় গবেষণা করতে যাওয়ার সময় ঠিকই তুমি শিল্পাটা একটু পানি ছিটা দিয়ে নাসায় গবেষণা করতে যাও, অথচ নাসা সুপার সায়েন্সের একটা জায়গা, কেমন? অথবা আমি মুসলমান একজন ড্রাইভার, আমি বেশ্যাখানাতে আইসা ট্রাকে যে মক্কা মদিনার ছবি লাগানো আছে, সেখানে একটা সালাম দিয়ে ট্রাকটা স্টার্ট দিই। মানে কি, আমার ফিতরাতের সাথে, আমার ইনহেরেন্সের সাথে ধর্ম জড়িত। দ্যাট ইজ ওয়াই আমি সেই বাদা থেকে যখন চিংড়ি মাছ ধরতে সমুদ্রে যাই, তখন ইয়া আলী বইলা কিনতে আমি যাই, বুঝছো না? সকালবেলায় এই আমি গাঙ্গে গিয়ে তুলসী পাতাটা ছেড়ে আসি, কারণ আমার ইনহেরেন্টলি আমার সাথে ধর্মযুক্ত। মানে আমি এভাবে বলি বাংলায়, আমি হাঁকতে গেলেও ধর্ম আছে আমার সঙ্গে, আমি মুততে গেলেও আমার সাথে ধর্ম আছে। কেমন? আমি বিবাহ করতে গেলে আমার সাথে ধর্ম আছে, আমি জন্মাইলেও আমার সাথে ধর্ম আছে। ধর্ম আমার সাথে অতপ্রতভাবে জড়িত। সো ধর্মকে আমি চাইলেই ওই যে মসজিদের মধ্যে অথবা মন্দিরের মধ্যে আটকায় ফেলতে এখানে পারবো না, যেটা ইউরোপে সম্ভব হয়েছে। দ্যাটস বিকজ আমরা পন্টিফিশিয়াল। আমি মনে করি এভাবে বাইনারি করা উচিত না, বর্গ করা উচিত না, বাট আমি মনে করি যে ইউরোপের অন্টোলজি হলো প্রমিথিয়ান, খোদা এবং বান্দা আলাদা সত্তা, ডুয়েল, ডায়ালেকটিক। কার্ল মার্ক্সের ওইদিকের মধ্যে দাম্ভিক বস্তুবাদের মধ্যে চলে যাচ্ছে আবার। আর আমাদের এখানে ডুয়েলিজম না, খোদা আর বান্দা আলাদা না। সো দ্যাট ইজ ওয়াই ওখানকার যে সেকুলারিজম, যে অর্থে সেকুলারিজম প্রতিষ্ঠিত, আমাদের এখানে সেই অর্থে
সেকুলারিজম প্রতিষ্ঠা সম্ভব না। কেউ যদি চেষ্টা করে তাহলে বুঝতে হবে যে সেটা একটা চাপায় দেওয়া একটা ভাবনা হবে। হুম। বুঝাতে পারছি? সেটা হিন্দু অন্টোলজি বলি, বৌদ্ধ অন্টোলজি বলি, খ্রিশ্চান অন্টোলজি বলি, সরি মুসলমান অন্টোলজি বলি, আর অন্টোলজি বলি, শিখ অন্টোলজি বলি, এটা সম্ভবই না এখানে হয়তো, অসম্ভব এখানে, কোয়াইট ইম্পসিবল। কারণ এখানে মানুষের ফিতরাত, এখানকার মানুষের ইনহেরেন্স এটার সাথে যাই না, অসম্ভব ব্যাপার এটা। এই প্রশ্ন যে তুমি করছিলা, হ্যাঁ, অসাধারণ উত্তর। মানে আমি জাস্ট মানে এখন জিনিসটা হজম করতেছি। আরে কি কইলাম আর ভাই কি কইলো নাকি? না 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 ভাই, ইটস জাস্ট মানে এইভাবে আমি কখনো শুনি নাই, চিন্তাও করি নাই। দিস ইজ টোটালি ইউনিক থ্যাংক ইউ। চিন্তা। তো ওকে। এটা হলো তোমার, মানে তুমি এটা তুমি যদি ইজিপ্টে যাও, ইভেন মানে ইস্টের অনেক কান্ট্রিতে, সেখানে এরকমই দেখবা, কাছাকাছি এরকম তো দেখা আপনার যায়। ইজিপ্টের ভিডিওগুলো দেখতেছিলাম ভাই, এবং হুম। ইজিপ্টের পোস্ট, ইজিপ্টের ছবি দেখতেছিলাম। মানে বাংলাদেশের যে কালচার তুমি আমি শুধু দেখি। ইজিপ্ট না, তুমি ইয়াতে যদি সমরকন্দ বা বোখারা বা তাজিকিস্তান যাও, সেখানে তুমি মোটামুটি কাছাকাছি দেখবা আর কি। মানে একই কাছাকাছি চরিত্র আমাদের সাথে এদের, মানে মানে চরিত্র বলতে এই টাইপ জায়গাগুলোর চরিত্রটা মানে কাছাকাছি। ওইখানে আমি জিনিসটাকে এতটা সেনসিটিভ দেখি নাই। বাংলাদেশে যেমন একটা সেনসিটিভ হয়ে উঠছে, মানে ছুঁইলেই কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ, এটা তো খুব বিপজ্জনক, এটা খুবই বিপজ্জনক যে মানে এটা সব কিছুতেই কেমন যেন একটা মানে সহি অসহি খোঁজার একটা প্রবণতা আছে, হ্যাঁ, যেটা এটা আসলে তো বিপজ্জনক। বিপজ্জনক না? এটা বিপজ্জনক। এটা কাইন্ড অফ ধীরে, ধীরে এরকম হয়ে যাচ্ছে যে আমরা ধীরে, ধীরে কি সরি প্রমিথিয়ান ওই দিকে চলে যাচ্ছি কিনা। মানে যে এটা প্রমিথিয়ান। সহি, এটাতে হাতই দেওয়া যাবে না। হ্যাঁ, পাপ মানে সরি এটা অসহি, এখানে এদিকে যাওয়াই যাবে না। এটা আলাপই তোলা যাবে না। আলাপই তোলা যাবে না। তাহলে তো সেই আমরা সরলরৈখিক হয়ে গেলাম ধীরে, ধীরে। হুম। তাই না? আমরা তো সরলরৈখিক হয়ে গেলাম। একদম সরলরৈখিক হয়ে গেলে তো আ সত্তা হারায় ফেলবো আমরা। সত্তা হারায় ফেলবো তো। তাই না? তখন তো আমি শুধুমাত্র ওই অক্ষরের মধ্যে বন্দী হয়ে গেলাম। আমি শুধুমাত্র নিয়ম এবং রিচুয়ালের মধ্যে বন্দী হয়ে গেলাম। তখন তো মানুষের ভিতরে যে ওই যে তুমি যেটা বললা যে কাল্বের সাথে যে যুক্ত যে প্রেম বা কাল্বের সাথে সাথে যুক্ত যে ভাবনা, এটা তো আর আমার থাকবে না। হ্যাঁ, মানে তো আমি এভাবে বোঝাতে চাই তখন এটা একটা অফিস হয়ে যাবে। এটা অফিসের মতো হয়ে যাবে। এটা কর্পোরেট ব্যাপার হয়ে যাবে, হ্যাঁ, তাই না? কর্পোরেট। মানে কথার কথা যে আমার ছেলে অসুস্থ, হুম। তাই না? আমার ছেলে অসুস্থ। এটাকে তুমি ব্যাখ্যা করবা কিভাবে ভাই? সূত্র দিয়ে? ব্যাখ্যা করবা কি তুমি টেক্সট দিয়ে? ব্যাখ্যা করতে পারবা? পারবা না তো। তো আমি এর সাথে আমার সম্পর্ক কি? আত্মার সম্পর্ক। হুম। তাই না? তো এখানকার মানুষের রিলিজিয়নের সাথে সম্পর্ক কি? আত্মার আত্মার রিলেশন, আত্মার সম্পর্ক। এখানকার বলতে আমি শুধু মুসলমান বলতেছি না। আমি হিন্দুর কথা বলতেছি, জৈনের কথা বলতেছি, বৌদ্ধর কথা বলতেছি, আমি শিখদের কথা, সবার কথাই বলতেছি। এর সাথে একটা আত্মার রিলেশন, রিলিজিয়নের রিলেশন, আত্মার রিলেশন এটা। এটাকে মারতে যাওয়া তো উচিত না। এটাতে শুধুমাত্র অক্ষর দিয়ে এটা সহি, এটা অসহি, এটা সত্য, এটা অসত্য, এরকম জায়গায় এই বর্গের মধ্যে নিয়ে আসলে তো ভাই মুসিবত। আমার কথা বুঝাইতে পারছি কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এভাবে নিয়ে আসলেই কিন্তু মুসিবত। তখন ওই যে মানে আমার সাথে রিলিজিয়নের সম্পর্ক তো আমার সন্তানের সাথে আমার সম্পর্কের মতো। কিন্তু যখন শুধু সহি আর অসহির বাইনারিতে নিয়ে যাওয়া হবে, তখন রিলিজিয়নের সাথে আমার সম্পর্ক হয়ে যাবে ইউরোপের মতো। তুমি মসজিদে থাকো অথবা তুমি ইয়াতে থাকো, মন্দিরে থাকো অথবা তুমি গির্জায় থাকো। তো বিপদ ভাই, তাই না? সো ভাই, আমরা আসলে আলোচনা শেষের দিকে চলে আসছি। তো এখন হচ্ছে আপনার যে বুদ্ধিবৃত্তিক যে কাজগুলো আছে, আপনি কিছু বই লিখেছেন, তার মধ্যে একটা বই রুমি এবং নারী, সেটা হচ্ছে আমার সংগ্রহে আছে। আমি এটা পড়তেছি এখন, যদিও শেষ করতে পারি নাই। তো এখন আপনি আসলে লেখক হিসেবে, মানে আপনার থাকে না অনেক রকম রাইটার, টাইপস অফ রাইটার তো ডিফারেন্ট। হুমায়ুন আহমেদ একটা ডিফারেন্ট টাইপ অফ রাইটার, সৈয়দ অলিউল্লাহ ডিফারেন্ট টাইপ অফ রাইটার, তারপরে বঙ্কিমচন্দ্র ডিফারেন্ট রাইটার, রবীন্দ্রনাথ, নজরুল বিভিন্ন রকম রাইটার। আপনিও তো একজন লেখক সত্তা। তো আপনার লেখক সত্তার দেখা গেছে যে বিভিন্ন রকম রাইটার বিভিন্ন রকম থিম নিয়ে লেখে, বিভিন্ন রকম বিষয় তারা বলতে চায়, তারা যেগুলো বলতে চায় সেগুলোই তারা লিখিত মাধ্যমে প্রকাশ করে বিস্তর আকারে। তো আপনি আসলে লিখিত মাধ্যমে কি বলতে চান, এবং আপনার সামনের ভেঞ্চারগুলো কি কি, বা কি কি নিয়ে চিন্তা করতেছেন বা করছেন, বা কি কি বিষয়ে আপনি আসলে বলতে চান? শুরুতেই এটা বলে নিই যে লেখক হিসেবে পরিচয় হচ্ছে আমার একটা বড় পরিচয় হচ্ছে আমি খুব পড়ি, আমি ভালো পাঠক। আচ্ছা। এটা আমি নিজেরও বলি যে আমি ভালো পাঠক। তো আমি আপনি যদি একটা ডাটাতে নিয়ে যাই, কত হাজার বই পড়ছেন আপনি? এভাবে হিসাব করে রাখিনি, কিন্তু আমার বইয়ের সংগ্রহ আসলে অনেক, হুম। 8000-এর উপরে আমার পার্সোনাল সংগ্রহ। ওয়াও। তো এই বই ম্যানেজমেন্ট করতে গিয়েও আমাকে যথেষ্ট পেরেশানি পোহাইতে হয়।
আমি মূলত একজন পাঠক। এই আচ্ছা। পাঠকের জায়গা থেকে পাঠ করতে করতেই আসলে টুকটুক করে লেখার চেষ্টা। প্রথম যে বইটা আমি করি সেটা হলো মুতাজিলা বইটার নাম। হুম, এটা আসলে আমি ইসলামের ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে গিয়ে, আসলে ইসলামের ধর্মতত্ত্ব বলবো না, বেসিক্যালি আমি সুফিদের নিয়ে পড়াশোনা করতে গিয়ে ধীরে ধীরে সুফিদের গোড়াঘাট ঘাটতে গিয়ে আমি এই মানে কালাম শাস্ত্র যেটাকে বলি আর কি, হুম, এই কালাম শাস্ত্রের দিকে আসতে ধাবিত হয়। ওই সময় আমি প্রচুর মুতাজিলি, আশারি, মাতুরিদি, ইসলামী ফিলোসফি এদেরকে নিয়ে প্রচুর স্টাডি করছিলাম। সেই জায়গা থেকে বইটা আমি কম্পাইল করা যায়, এটা সম্পাদিত বই আমার, কম্পাইল করছিলাম। আমার মূল জার্নিটা বেসিক্যালি সুফিদের নিয়ে। আচ্ছা। সেই জায়গা থেকে আমি বলা যায় যে প্রথম বইটা হলো মাওলানা জালালউদ্দিন রুমিকে নিয়ে, এবং উনি কিভাবে আসলে নারীকে দেখছেন, অথবা সুফি ঐতিহ্যে ঠিক নারীকে কিভাবে দেখা হয়, হুম, সেটা নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করতেছি। তো সেই জায়গা থেকে এই বইটা লেখা। এরপরে থার্ড বই যেটা, সেটা হলো মানে আমাদের এই যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এগুলোকে ফিলোসোফাইজ করার একটা আমার ব্যক্তিগত জার্নির বই, লাস্টেরটা, যেটা সুফি দর্শন ও প্রেম নাম দিয়ে বইটা। এবং এখানে আমি একটা তুলনামূলক আলোচনা করছি রুমি, নিৎসে এবং কিয়েরকেগার্ড, এই তিনজনকে দিয়ে একটা তুলনামূলক একটা আলোচনার জায়গায় আমি যাওয়ার চেষ্টা করছি। তো এখানে শুধু এই তিনজনই আছেন তা না, আরও অনেক ফিলোসোফাররা আছেন, অনেক ফিলোসফি আছে। আচ্ছা। সেগুলো নিয়ে আমাদের এই আন্দোলন সংগ্রামকে একটা ফিলোসোফাইজ করার আমার একটা টেন্ডেন্সি এখানে ছিল। এটা বেসিক্যালি বলা যায় ব্যক্তিগত জার্নি, লাস্টের যে বইটা, এটা একটা ব্যক্তিগত জার্নির মতো। তুই যে প্রশ্নটা করলে যে লাস্ট ভেঞ্চার কি বা এর পরবর্তী ভেঞ্চার কি, আমি সুফি ঐতিহ্য নিয়েই আসি। আচ্ছা। তো আমার পরবর্তী টার্গেট হলো নারী সুফিদের নিয়ে কাজ করা। তুই ভালো করে জানিস, যদি কাউকে জিজ্ঞেস করা হয় আমাদের মুসলিম অন্টোলজি বা ইসলামী অন্টোলজি বা ইসলাম বা যারা স্কলার বা একাডেমিয়ার কাজ করে, ইসলামে বা সুফি ঐতিহ্যে নারী সুফিদের নাম বলো, তখন তারা একটা নামই বলবে, সে হলো রাবেয়া বসরি। হুম, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অনেক নারী সুফির হিস্ট্রি আমাদের সামনে হাজির আছে। তো তাদেরকে নিয়ে কাজ করতেছি, তারা কিভাবে ইসলামকে দেখছে, তারা কিভাবে সোসাইটিকে দেখছে, তারা কিভাবে তাদের জীবনকে দেখছে, তারা কিভাবে সমাজে সমাজে কি বলে, তারা একজন ব্যক্তি হিসেবে তাদেরকে কিভাবে নির্মাণ করছে, অথরিটেটিভ জায়গায় তারা কিভাবে নিজেকে চিন্তা করছে, এই সকল বিষয় নিয়ে আমি আসলে কাজ করতেছি। আচ্ছা। মানে সুফি ঐতিহ্য নিয়েই কাজ করতেছি, কিন্তু স্পেসিফিকভাবে আমি সুফি ঐতিহ্যে নারীর অবস্থান হুম, বা নারীরা সুফি ঐতিহ্য কিভাবে দেখে, অথবা নারী সুফিরা কিভাবে সব কিছুকে দেখে, এই জায়গা নিয়ে আমি আসলে এই মুহূর্তে কাজ করতেছি। মানে এর পাশাপাশি আরেকটা ইন্টারপ্রেট, এর পাশাপাশি আমার একটা কাজ করতেছি, সে হলো যে আমাদের এই রিসেন্ট সময়ে যে মাজারের প্রতি যে বিষয় আসে, এগুলো কিছুক্ষণ আগে আলাপ করলাম, হুম, এগুলো নিয়ে আমি একটু অ্যানথ্রোপোলজিক্যাল কাজ করতেছি। আচ্ছা। তো এখন ভাইয়া মানে এই নারীদেরকে সুফিজমের দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখা হয়, এটা যদি মানে আমার মতো সাধারণ মানুষ যে আছে, সাধারণ চিন্তার যারা এভারেজ পার্সন আছে, তাদেরকে যদি আপনি সংক্ষেপে জিনিসটা বুঝাইতে চান, তাহলে আপনি কি বলবেন? মোটা দাগে যদি আমরা বলি, আমাদের সোসাইটিতে তো আমি ইসলাম বলবো না, আমাদের এখানকার হিন্দু সোসাইটি বা বৌদ্ধ সোসাইটি প্যাট্রিয়ার্কাল একটা প্রবণতা আছে, মানে পিতৃতান্ত্রিক প্রবণতা আছে, হুম, কোনো সন্দেহ নেই। অ্যাজ এ হোল সকল এই মুহূর্তে ওয়ার্ল্ডের যত রিলিজিয়ান কনসেপ্ট আছে, যত বলতে প্রমিনেন্ট যেগুলো আর কি, হুম, সেখানে প্যাট্রিয়ার্কাল একটা প্রবণতা আছে। আচ্ছা, তো সেটা তো আছেই। এখন সুফিদের দৃষ্টিকোণ থেকে কিছু কিছু সুফি আছেন যারা নারীদেরকে ঠিক আসলে ওইভাবে মানে ফ্লোরিশ করেন নাই বা করতে চান নাই, গ্রহণ করতে পারেন নাই। ওরকম করে আর কি নেন নাই। কিন্তু অধিকাংশ সুফিদের ব্যক্তিগত চর্চা বা তারা নারীদেরকে কখনোই ইয়া হিসেবে দেখে না, ট্যাবু, বা নারীদেরকে কখনোই কি বলে মানে কি বলে যায় এটাকে, মানে নেগেটিভ ইয়ার দিক থেকে বা মানে আবদ্ধ করেন নাই হ্যাঁ কোনো হ্যাঁ ফ্রেমে। পেসিমিস্টিক জায়গা থেকে তারা আসলে নারীদেরকে দেখতে চান নাই বা দেখেন আচ্ছা। নাই। হুম, তাদের মাদের কথা বলছেন, তাদের কন্যাদের কথা বলছেন, তাদের স্ত্রীদের কথা অনেকে বলছেন, হুম, এবং তাদের ভূমিকার কথা দারুণভাবে তুলে ধরছেন। বহু সুফি আছে এরকম, কেমন এই জায়গাগুলোকে খুব বেশি ইয়া করে না, মানে ফোকাসও করে না। এই আলোচনাটা হয় না। না, এই আলোচনাটা হয় না এই অর্থে না, মানে এই জিনিসগুলো নিয়ে তারা খুব বেশি যে এটা করতে হবে এটা করতে হবে না, মানে এরকম খুব বেশি বর্গের মধ্যে তারা খুব বেশি ঢোকে না আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, হুম, মানে কথার কথা জুহদের চর্চা যদি আমরা বলি, মানে দুনিয়া বিমুখতার চর্চা সুফিদের মধ্যে ব্যাপকভাবে আছে। হ্যাঁ, হুম, কিন্তু সেই চর্চাগুলোতে আমরা দেখতেছি যে আমাদের প্রমিনেন্ট যেসব সুফিরা, তারা তাদের নারী ওস্তাদদের কাছে যাচ্ছেন,
হুম। পুরুষ ওস্তাদের কাছে যাচ্ছেন। মানে বিষয়টা হলো জুহদ সম্পর্কে আমি জানতে চাই। এখানে নারী আছেন নাকি পুরুষ আছেন এটা সুফিদের কাছে খুব গুরুত্বপূর্ণ না। বিষয় হলো আমার এটা জানা দরকার। এর জন্য সে নারী ওস্তাদের কাছেও গেছেন, পুরুষ ওস্তাদের কাছেও গেছেন। কেমন? আচ্ছা। আবার কথার কথা যে অনেক নারী সুফিদেরকে আমরা দেখি মানে তাদের কাছে স্টুডেন্ট আসছে। সেই স্টুডেন্ট বেটা নাকি বেটি এটা নিয়ে খুব একটা তারা কনসার্ন ছিল না। আচ্ছা। কেমন? বা আমরা যদি হাল জামানায়ও দেখি, হাল জামানায় বলতে এই প্রি কলোনিয়াল বা আফটার কলোনি এরকম কিছু মুভমেন্ট আমরা যদি দেখি সেখানেও দেখবো যে কিছু মুভমেন্ট হয়েছে সুফি নারী সুফিদের মুভমেন্ট হয়েছে সেই মুভমেন্টে আমি দুইটা উদাহরণ দিতে পারবো একটা হলো সেনেগালের উদাহরণ আর একটা হলো নাইজেরিয়ার উদাহরণ নাইজেরিয়ার উদাহরণে নানা আসমাও একটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ইনি প্রি কলোনিয়াল আমলের সোসাইটির মধ্যে যে প্যাট্রিয়ার্কাল প্রবণতা নাইজেরিয়ান সোসাইটি যে প্যাট্রিয়ার্কাল যে প্রবণতা সেই প্রবণতা সে মানে মানে এখন আমাদের এখানে যে ফেমিনিজমের যে কনসেপ্ট সেই কনসেপ্টে তো প্যাট্রিয়ার্কালকে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করা হয় তাই না কিন্তু এই অন্টোলজি থেকে যদি আমরা ওই নানা আসমাউকে বিবরণ করি তাহলে বিবরণ করা যাবে না মানে নানা আসমাউকে বোঝা যাবে না কিন্তু নানা আসমাউ সবচেয়ে বড় মানে সিগনিফিক্যান্স যেটা সে প্যাট্রিয়ার্কাল প্রবণতাকে কোশ্চেন করে নাই কিন্তু সে সোসাইটির মধ্যে ব্যাপকভাবে স্পেশালি গৃহিণীদের মধ্যে ব্যাপকভাবে সে একটা প্রভাব বিস্তারকারী চরিত্র হয়ে উঠছে ইভেন এখনো কে ভাই এটা? নানা আসমাউ একটা আচ্ছা, চরিত্র আচ্ছা, এটা আচ্ছা। নাইজেরিয়ান একজন নারী সুফি আচ্ছা, প্রি আচ্ছা। কলোনিয়াল আমলের এক নারী সুফি সে তার সোসাইটির প্যাট্রিয়ার্কাল প্রবণতা বা পিতৃতান্ত্রিক প্রবণতাকে সে কোশ্চেন করে নাই কেমন কোশ্চেন Okay. করে নাই কিন্তু সে সোসাইটিতে স্পেশালি গৃহিণী নারীদের মধ্যে সোসাইটিতে সে যে প্রভাব বিস্তারকারী তীব্রভাবে প্রভাব বিস্তারকারী সেটাতে সে ঠিকই ফুটায় তুলছে হুম। সেম থিং সেনেগালের একটা মুভমেন্ট মসজিদ মুভমেন্ট বলে এটাকে হ্যাঁ? আচ্ছা। সেই মসজিদ মুভমেন্টে ওয়েস্টে এটার নাম দেওয়া হয়েছে র্যাপিং মুভমেন্ট মানে বোরখাকে র্যাপিং বলতেছে তারা পর্দা বলতেছে না র্যাপি ইয়াও বলতেছে না মানে কি বলা যায় এটাকে মানে এটা খারাপ মানে বোরখা এটা সোসাইটির জন্য ওই যে নারীর বাধা এটা হিসেবে তারা উৎপাদন করতেছে না বরং তারা বোরখাকে রাখছে মানে র্যাপিং বলতেছে বোরখাকে রাখছে সমাজের প্যাট্রিয়ার্কাল ধারণা আছে সেগুলোকে রাখতেছে কিন্তু এই নারীরা দিন শেষে সমাজের অথরিটি হয়ে উঠতেছে কাউকে কোশ্চেন না করে ধীরে 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 তারা সোসাইটির মধ্যে মানে যেটাকে বলে নীরব বিপ্লব ঘটায়া তারা সোসাইটির অথরিটি হয়ে উঠছে ব্যাপারটা এমন নয় তার বোরকা খুললে যে অথরিটি হয়ে উঠছে ব্যাপারটা এমন না বোরকা রেখে বরং বোরকাই তার সিম্বল হয়ে উঠছে বোরকাই তার অথরিটেটিভ সিম্বল হয়ে উঠছে হুম। সে অথরিটারিয়ান হয়ে উঠছে হায়ারাজ ওই সোসাইটি অথরিটারিয়ান ছিল পেট্রিয়ার্কাল ভাবনা ছিল অথরিটারিয়ান কিন্তু সেই সোসাইটি সেনেগালের ওই সোসাইটিতে দেখা যাচ্ছে যে না ওখানে নারী অথরিটারিয়ান ব্যাপারটা এমন না যে এখনকার যেমন আমরা বিপ্লব করতে হইলে বা ফেমিনিজম করতে হলে একটা প্রবণতা আছে না বোরকা পরে আবার ইয়া হয় নাকি ফেমিনিজম হয় নাকি ওই এখন তো। তাহলে ওদের যে অথরিটেটিভ যে প্রবণতা তৈরি করলো তারা সোসাইটি সেটাকে আমরা কীভাবে ডিসক্রাইব করব বরং সেখানে এই বোরকাই হয়ে উঠছে অথরিটেটিভ বা অথরিটারিয়ান সত্তা হয়ে উঠছে যেটাকে ওয়েস্টের স্কলাররা নাম দিচ্ছেন র্যাপিং মুভমেন্ট কিন্তু বাংলাদেশে ভাই কিন্তু এটার একটা বিপরীত চিত্র দেখা যায়। হ্যাঁ মানে বাংলাদেশে যেটা হয় যে ফেমিনিজম মানে যেটা বোঝা হয় যে একটু বিদ্রোহী হইতে হবে, একটু নিজেদের পোশাককে হয়তো একটু চেঞ্জ করতে হবে। শুধু মানে পোশাক তো একটা বড় ফ্যাক্ট এখানকার আমাদের ফেমিনিজমের হুম। ফেমিনিজম নিয়ে আমি আসলে খুব বেশি আলাপ করতে আগ্রহী না কারণ এটা নিয়ে আমার খুব বেশি স্টাডি নাই হুম। খুব বেশি কি বলে ইয়া নাই কি বলে যেহেতু খুব বেশি স্টাডি নাই এটা নিয়ে আলাপ করতে গেলে এটা একটা ইয়া হয়ে যাবে আর কি আমার কাছে আমি এটা স্কিপ করতে চাচ্ছি ওকে। সো মানে আমরা যদি সুফি ঐতিহ্যে নারীর অবস্থানকে এটুক বলতে পারি যে সুফি ঐতিহ্যে নারীর অবস্থানকে যদি আমরা হাল জামানার ফেমিনিজম দিয়ে অ্যাড্রেস করতে যাই তাহলে আমাদের হতাশ হতে হবে কিন্তু একথা সত্য সুফি ঐতিহ্যে নারীর অবস্থান খুবই অথরিটেটিভ আমরা অসংখ্য নারী সুফিকে পাবো যারা কিনা খানকার প্রধান আমরা অসংখ্য নারী সুফিকে পাবো যারা কিনা সোসাইটিতে ব্যাপকভাবে সোসাইটির শিক্ষা সোসাইটির এডুকেশন সোসাইটির নর্মস ক্রিয়েশনে ব্যাপকভাবে ভূমিকা রাখছে ওকে। প্রচুর এরকম উদাহরণ আমরা এই নারী সুফিদের মধ্যে পাবো এবং প্রচুর উদাহরণ পাবো আমরা যেখানে নারীরা শিক্ষক সুফিদের শিক্ষক যেখানে নারীরা তাসাউফ চর্চা করছেন না শুধু তারা একজন মহাদ্দিসাত যাকে বলে মহাদ্দিসাত হাদিস চর্চা করছেন এবং মসজিদের মিম্বারে বৈশা বৈশা তারা বক্তব্য দিচ্ছেন সেরকম বয়ান আমরা পাবো নারী সুফিদের এরকম অনেক উদাহরণ আমাদের সোসাইটিতে আছে সেগুলোকে খুঁজে খুঁজে বের করার একটা নিয়ত আমার আছে পারবো কিনা জানি না অসাধারণ, আমার মনে হয় আপনি পারবেন। তো ভাই আসলে আমরা আলোচনা র্যাপ করতে পারি আজকে অ্যান্ড
খুবই অসাধারণ আলোচনা হলো। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অনেক সময় দিয়েছেন। হ্যাঁ, মাঝে মাঝে ডাইকো আড্ডা উড্ডা দেওয়া যাইবো। ডেফিনেটলি আড্ডা দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ভাই। ইউ ভাই, লেটস র্যাপ দিস আপ। থ্যাংক ইউ।